তখন লোকটা চলে গেল। তখন আমি মেয়েটাকে কোলে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে আসলাম। মেয়েটা বলতে লাগলো, স্যার কি সুন্দর ভেতরে, আর কত মানুষ খাচ্ছে। এই আমাকে স্যার ডাকবে না বলে দিলাম, আমাকে ভাইয়া বলে ডাকবে। আর তোমার নাম কি? জি ভাইয়া, ফাহিমা। সুন্দর নাম তো। তখন একটা টেবিলে গিয়ে বসালাম। ওয়েটার আসলো। তারপর আমি বললাম, ফাহিমা তুমি কি কি খাবে? ভাইয়া এখানকার সব খাবার আমি একাই খাবো। একটু মুচকি হেসে, আচ্ছা ঠিক আছে, খাবে, সমস্যা নেই। তখন আমি তিনজনের জন্য খাবার অর্ডার দিলাম। একটু পর খাবার চলে আসলো। আমরা তিনজন বসে বসে খেতে লাগলাম। মেয়েটা কি সুন্দর করে খাচ্ছে। এভাবে খাওয়া শেষ করলাম। আর ওয়েটারকে বললাম আরেকটা খাবার পার্সেল করতে, ফাহিমার মার জন্য। তারপর খাবারের বিলটা দিলাম। তখন লিজা বলল, রাফি চলো তো। কোথায়? দেখছো না মেয়েটার গায়ের কাপড় কেমন ছেঁড়া, চলো জামা কিনবো। তখন লিজার সাথে একটা শপিং মলে গেলাম। লিজা একটা জামা কিনলো, আর সেটা আগামীকাল পরে আসতে পড়লো। তখন আমি ফাহিমাকে বললাম, আচ্ছা তোমার বাসা এখান থেকে কত দূরে? ভাইয়া ওই সামনের বস্তিতে। একা একা যেতে পারবে? আমরা অফিসে যেতাম। ভাইয়া পারবো। আমরা কিন্তু একদিন তোমার বাসায় যাব, তোমার আম্মুকে দেখতে। জি আপা, আসেন আজকে যাই। না গো আপু, আজকে কাজ আছে, তুমি যাও। আর এই নাও ওষুধ আর টাকাটা রাখো। আপাতত এগুলো তোমার আম্মুকে খেতে বলো। ফাহিমা সে মাথা নাড়িয়ে হাস্যচোখ জানালো আর চলে যেতে লাগলো। আর আমরাও চলে আসলাম অফিসে। এভাবে অফিস ছুটি হয়ে গেল। বাসে আসার পথে হঠাৎ সুলতান ভাইয়ের সাথে দেখা। তখন আমি সুলতান ভাইকে বললাম, ভাই একটা উপকার করতে পারবে? আরে এভাবে বলছো কেন, বলো কি করতে হবে। এই যে পাশে একটা বস্তি আছে না, সেখানে যাবেন। আর ফাইমা নামে একটা মেয়ে আছে, তার আম্মু অসুস্থ, তাকে একটা হাসপাতালে নিয়ে যাবে। আর যা খরচ লাগে সব সুমন ভাইয়ের কাছ থেকে যাবে। আমি সুমন ভাইকে বলে দিচ্ছি। আচ্ছা সে না হয় বুঝলাম, আপনাদের কিছু লাগে নাকি? এমনিতে কিছু লাগে না, তবে বাচ্চাটা আমার বোনের মতো। আচ্ছা আমি ব্যবস্থা করছি, তুমি যাও। তখন আমি চলে আসলাম। আমি জানি সুলতান ভাই মানুষ হিসাবে অতটাও খারাপ না, যতটা তাকে দেখে মনে হয়। সবার একটা মন আছে, মনুষ্যত্ব আছে। যাই হোক, আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার রুমে চলে আসলাম। ও একটা কথা বলতে তো ভুলে গেছি। আপনাদের মনে আছে কি সঞ্জিতা গতকাল রাতে কি বলেছিল? এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে সঞ্জিতা এসে হাজির। এই এখন কয়টা বাজে? হ্যাঁ, প্রতিদিন তো আরো আগে আসে, আজকে এত লেট কেন? অফিসের কাছে আটকে পড়েছিলাম। অফিসের কাজ নাকি জিএফ নিয়ে ঘুরতে গিয়েছিলেন? এ মা, ছি 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 ছি, এসব আমার নেই। দেখে বোঝেন না, পিওর ভার্জিন একটা ছেলে, মানে রিলেশন করি না। কিছু বললেন কি? আরে না, রেডি হন, তাড়াতাড়ি বের হতে হবে। মাত্র অফিস থেকে আসলাম, একটু রেস্ট নেবো না? জি না, সারাদিন তো অফিসে বসে থাকেন, এখন আবার রেস্ট নেই কিসের? আল্লাহ, এটা কি বলে? অফিসে নাকি সারাদিন বসেই থাকি। তবে বসে থাকি এটা ঠিক, কিন্তু কাজ তো করতে হয়। তখন আমি আর কথা বাড়ালাম না, রেডি হতে চলে গেলাম। জানি কথা বাড়িয়ে লাভ নেই, কারণ তার সাথে পারবো না। রেডি হয়ে দুজনেই বের হতে যাব, সামনে এসে দাঁড়ালো রিয়া। আপু, আমাকেও সাথে নিয়ে যাও না, আমারও কিছু জামা নিতে হবে। জি না, আপনাকে যেতে হবে না, আর গেলেও অন্যদিন। যা রুমে যা। আরে আসুক না, ছোট মানুষ, বায়না করলো। এই আপনাকে কথা বলতে বলেছি? তখন আমি চুপ হয়ে গেলাম। কি মেয়ে রে বাবা, একটু আগেও ভালোভাবে কথা বললো, আর এখন? তখন রিয়া রুমে চলে যায় আর বলতে থাকে, আমি একা একা বাসায় কি করব? আরে আপনারাও না আমাকে কিছু মনে করায় দেন না। আজকে বিকেলে যে নীলা একটা ছেলের সাথে দেখা করার কথা না, দেখা অলরেডি হয়ে গেছে। মানে নীলা বিকেলে রেডি হয়ে সে লেকের পাড়ে গেল, আর গিয়ে দেখলো ছেলেটা সেখানে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। ও হ্যাঁ, নীলা কিন্তু আজকে অনেক সেজে কুজে গেছে, কারণ তার জন্য যে একজন অপেক্ষা করে আছে। তারপর নীলা সেখানে গেল আর বলল, কখন আসলেন? বেশি না, 30 মিনিট হলো। এই যে এটা তোমার জন্য। ফুলটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, এই বেটা গাধা, এই ফুল কেন আনলি? তোমাকে দিব বলে। ওকে, ফুল দেওয়া হয়েছে, এখন যা। যাবো মানে? আমি তো তোমাকে ভালোবাসি। সেটা এভাবে বলে কেউ? শালা আনরোমান্টিক, প্রপোজ কর। তখন নীলা হাত থেকে পারভেজের ফুলটা নিয়ে হাঁটু গেড়ে বলতে লাগলো। তখন অনেক কথাই বললো, সেটা আপনারা বুঝতে পারবেন না, তাই বলি নাই। তখন সানজিদা শফিকের হাত থেকে ফুলটা নিল, আর তারপর যা হয় আর কি। তারপর আমি আর সানজিদা একটা রিক্সা উঠলাম। রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে,
আমি অবশ্য সানজিদা থেকে একটু দূরত্ব বজায় রেখে বসেছি, কারণ মেয়েটা একটু রাগী। রিক্সা ঝাঁকিতে যদি তার শরীরে আমার শরীর লাগে, বলা তো চায় না কি করে বসে। তবে দুজন একটা রিক্সা উঠলে দূরত্ব কতটা থাকতে পারে সেটা বুঝতেই পারছেন। তবে আমি চেষ্টা করছি একটু দূরে থাকার জন্য। এটা দেখে সানজিদা বলতে লাগলো, কি হলো মিস্টার রাফি, এরকম মুচড়ে পড়ছেন কেন? কোনো সমস্যা কি? আরে না, আমি তো ঠিকই আছি। তাহলে এরকম করছেন কেন? আর আপনি এত সাইডে বসেছেন কেন? পড়ে তো যাবেন। না, সমস্যা নেই। তখন সানজিদা বলল, আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি নিজেই না হয় আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিই, এমনি তো পড়ে যাবেন। তখন সানজিদা আমার হাতটা ধরলো আর টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। তার কাছে মানে আপনারা কি বুঝলেন? আরে ওই মাঝখানের জায়গাটা পূরণ করলো। গুটি গুটি অন্ধকার, তার মাঝে রিক্সা করে যাচ্ছি শহরের রাস্তা দিয়ে। কত কাপড় যাচ্ছে, আবার কেউ বা আমার মতো ফেসে বাড়িওয়ালার মেয়েকে নিয়ে শপিং করতে যাচ্ছে। এভাবে শপিং মলে পৌঁছে গেলাম। তারপর দুজনে একটা শপিং মলে ঢুকলাম। সানজিদা তো একের পর এক কাপড় দেখে যাচ্ছে, আর আমি শুধু তার পিছে পিছে ঘুরতে লাগলাম। নিজেকে কেমন যেন বডিগার্ড মনে হচ্ছে। আসলেই তো, আমরা যখন মেয়েদের সাথে শপিং করতে যাই তখন নিজেকে বডিগার্ড মনে হয়। সে পুরো শপিং মল ঘোরে, আর আমরা ছেলেরা তার পিছে পিছে ঘুরতে হয়। ঘুরতে ঘুরতে হঠাৎ কিছু একটা সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে গেলাম। আমি তো পড়ে গিয়ে বলতে লাগলাম, ও মা গো, গেল গো আমার কোমরটা গো, আমার কোমরটা গেল গো। কিন্তু এ কি, ব্যথা কেন করছে না? তাহলে আমি কাছি কেন? হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখলাম, এ মা, ব্যথা যাবো কি করে? নিচে তো থুলার মতো একটা মেয়ে পড়ে আছে। তার উপর আমি এই জন্যই তো কোনো ব্যথা পাচ্ছি না। কিন্তু নিচে যিনি পড়ে আছেন সে তো রাগে একদম ফায়ার মনে হয়, চোখ দিয়ে আমাকে ঘিরে ফেলবে। তখন আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে আমার নিচে পড়ে আছে, মানে আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি। তখন তাড়াহুড়ো করে উঠলাম। অবশ্য আমি কোনো ব্যথা পাই নাই, হয়তো মেয়েটা একটু ব্যথা পেয়েছে, তাই আমি হাত বাড়ালাম আর মেয়েটাকে ওঠালাম আর বলতে লাগলাম, সরি মিস, আসলে আমি ইচ্ছে করে। ঠাস, ঠিক ধরেছেন, একটা চড় মারলো আর বলতে লাগলো, আসলে আমি কিছু বলতে যাব তখনই সানজিদা বলতে লাগলো, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, সে দেখলে কি তোমার মতো মেয়ের উপর দিয়ে গিয়ে পড়তো? হ্যাঁ, আর এটা একটা অ্যাক্সিডেন্ট, আর সে তো আপনাকে সরি বলেছে, তাও আপনি তাকে একটা চড় মারলেন। আমি ওর জিএফ, আর সবাই দেখেন তো, আমার মতো জিএফ রেখে কেউ কি এই মেয়েটার উপরে গিয়ে পড়বে? আমার তো এখন মনে হচ্ছে আপনি নিজেই তার উপরে পড়তে চেয়েছিলেন। এই কি করবেন? হ্যাঁ, এত ভাব কিসের? আর আমি এদের ঝগড়া দেখে বুঝতে পারছি না ঝামেলাটা কার সাথে হয়েছে। আর এখানে যদি দুজন আর 2 মিনিট থাকে তাহলে চুল ধরে করতে পারে, আর দেরি হবে না। তখন আমি সানজিদার কাছে গেলাম আর ওর হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে আসতে লাগলাম। আর মেয়েটাকে বললাম, সরি আপু, সত্যি আমি ইচ্ছে করে বা দেখে করি নাই, ক্ষমা করবেন। তখন সানজিদাকে নিয়ে আরেক সাইডে নিয়ে আসলাম আর বলতে লাগলাম, কি করছে এটা? আপনারা ঠিকই ধরেছেন, চরটা আমাকে মেরেছে। খুব ইচ্ছে করে না মেয়েদের উপরে পড়তে? গালে হাত দিয়ে, তুমিও? ও, অন্য মেয়েরা মারলে কিচ্ছু না, আর আমি মারলেই দোষ? কেউ ওরে একটু বোঝাও। আচ্ছা, তোমার কেনাকাটা শেষ? কই, কিছু কিনলে তো হাতেই থাকতো, তাই না? আর কিনবো কখন? এদিকে তো আপনাকে সামলাতেই পারি না। পুরো 1 ঘন্টা করলো, এখনো নাকি কোনো কিছুই কেনা হয়নি। আল্লাহ, আমারে উঠায় নাও। আচ্ছা, ভাবতেছি একটা শাড়ি নেব, কিন্তু কি রঙের নিব? আপনার কি রং পছন্দ? আপনাকে নীল শাড়িতে অসম্ভব সুন্দর লাগবে, আর এই রংটা আমার খুব পছন্দের। আচ্ছা চলেন। তখন তার সাথে আবার দোকানে গেলাম আর শাড়ি দেখতে লাগলাম। এরপর একটা শাড়ি নিল। এভাবে কেনাকাটা করতে করতে রাত 10টা বেজে গেল। এখন আমরা রিক্সা আছি আর সেটা নিয়ে বাসে আসতেছি। আগামীকাল শুক্রবার, তাই তেমন টেনশন নাই। ও, আপনাদের তো বলাই হয়নি, আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসেছি। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হলাম আর আয়নার দিকে তাকাতেই তো আমি অবাক। হ্যাঁ আল্লাহ, আমার গালে দেখি 5+5 10 আঙ্গুলের দাগ বসে আছে। বাপরে, নিজেদের গায়ে তো দেখি হেব্বি চোর, কি চরটাই না দিল না। আর মেয়ে মানুষের সাথে শপিং করতে যাব না। এরপর ফোনটা হাতে নিলাম আর নোটবুকে একটা লেখালেখি করলাম। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম, এবং অবশ্য ভয় নেই, কারণ বাড়িওয়ালার কোনো মেয়ে হয়তো ছাদে ওঠার জন্য কিছু বলবে না। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি, হঠাৎ কাউকে ফোনে কথা বলতে শুনলাম। তো আবার বাবু, সোনা, এসব আর কি।
আমার আর বুঝতে বাকি রইল না এসব কাকে ডাকে, কিন্তু কে ডাকছে সামনে তাকিয়ে দেখি, আরে এটা তো নীলা। লাউ ঠেলা, এই মেয়ে আবার কার প্রেমে পড়লো বুঝতে পারছি না। এত বড় হলাম এখন পর্যন্ত কারো মুখ থেকে আদর করে বাবা শোনা এসব শুনতে পারলাম না। আর তারা তো পুরো স্টেজে মেরে দিল। এই জীবন লিখে কি লাভ? না, আগে তো জেনে নেই কার সাথে কথা বলছে। তখন আমি আস্তে আস্তে তার কাছে গেলাম আর একটা গলা কাছে দিলাম, পুরো আঙ্কেল যেভাবে দেয় আর কি। গলার কাছে শুনে তো নীলার হাত থেকে ফোনটা পড়ে গেল। ভয়ে ভাগ্যিস ফোনটার কিছু হয় নাই। তখন নীলা আমার দিকে তাকালো আর ভয়ে ভয়ে বলতে লাগলো, রাফি ভাইয়া আপনি? জি ওই ওই আর কি, একটু ছাদে আসলাম। তা তোমার কি বাচ্চা আছে নাকি? কি বলেন ভাইয়া এসব? আমার তো বিয়েই হয় নাই, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? গভীর প্রশ্ন তাহলে। বাবু সোনা তামা সীসা এইসব কাকে ডাকছো? ও ভাইয়া এটা মানে মাথা চুলকাচ্ছে আর ইয়ে করছে। আরে ভয় নেই, ইয়ে না করে বলে ফেলো। ভাইয়া আমি না একটা ছেলেকে পছন্দ করি, না মানে ভালোবাসি। ইনফ্যাক্ট সেও আমাকে ভালোবাসে। লও ঠেলা, আমি সেটা এভাবে বলার কি আছে? না মানে ভয় করছিল যদি আপনি আব্বুকে বলে দেন। জি, এখন আমি সেটাই করব। এটা বলে ছাদ থেকে চলে আসতে লাগলাম। ভাইয়া প্লিজ বলবেন না, অনেক বড় সমস্যা হয়ে যাবে। রিকোয়েস্ট করে যখন বলছো তাই বলবো না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া বলেন? ছেলেটাকে আমার সাথে দেখা করাতে হবে। আচ্ছা ভাইয়া করাবো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কাউকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা আমি চাই তুমি তোমার বাবু তো আমার সাথে কথা বলো। এটা বলে সেখান থেকে চলে আসলাম। এসে নাস্তা করার জন্য সবকিছু রেডি করতে লাগলাম। এর মধ্যে আরেকজন এসে হাজির। কলিং বেল দিতে লাগলো। দরজা খুলে দেখি সঞ্জিতা। আরে এত সকালে কিছু লাগবে নাকি? না তেমন কিছু না, কি করছেন সেটাই দেখতে আসলাম। এই তো নাস্তা তৈরি করছি, রুটি বানাবো আর কি। আপনি রুটি বানাতে পারেন? এত অবাক হওয়ার কি আছে, বানাতে পারি। ওকে, আমি দেখবো কিভাবে রুটি বানান আপনি, আর সেটা খেয়ে তারপরেই যাব। আচ্ছা তখন কিচেনে গেলাম আর রুটি বানাতে লাগলাম। অবশ্য পারি না, তবুও সিঙ্গেল মানুষ রুটি হলেই হলো। একটা রুটি বানালাম, সেটা অবশ্য দেখতে খাবার হয় নাই, নাজিরার মানচিত্রের মতো হয়েছে। এটা দেখে তো সঞ্জিতা হাসি হাসি গড়াগড়ি খাচ্ছে। বুঝলাম না এখানে হাসার কি আছে? এটা রুটি, মাঝখানে তো ছিঁড়ে গেছে। তাতে কি, রুটি তো নাকি। আর এটাই আমার জন্য অনেক সুন্দর হয়েছে। বুঝতে পেরেছি। এদিকে আসেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তখন আমি একটু সাইডে গেলাম, আসে বানাতে গেল। একটা বানালো, খুব সুন্দর হয়েছে। মানে আমারটা তো নাজিরার মানচিত্রের মতো হয়েছিল, আর এটা ইন্ডিয়ান মানচিত্র হয়েছে। এটা রুটি? মানে আমিও পারি না। সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। সাইডে আসেন, আমি বানাচ্ছি। তখন সঞ্জিদা সাইডে আসলো আর আমি রুটি বানাতে লাগলাম। হঠাৎ সঞ্জিদা বলল, আজকে বিকেলে কি ফ্রি আছেন? কিন্তু কেন? বিকেলে এই নদীর ধারে আসবেন, একটু দরকার আছে। কি দরকার সেটাই তো জানতে চাচ্ছি। আরে মিয়া আপনি এত বেশি কথা বলেন কেন? সেখানে গেলেই তো বুঝতে পারবেন। আচ্ছা সেটা না হয় যাব, এখন আমার রুটি খেয়ে বলো কেমন হয়েছে। তখন আমি ডাইনিং টেবিলে নিয়ে গেলাম আর খেতে বসলাম। সঞ্জিদা বলল, ভালোই হয়েছে বিকেলের কথা, যাতে মনে থাকে। এখন আমি যেতে হবে। তখন সঞ্জিদা চলে গেল আর আমি একা একা খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছু কেনাকাটা করার জন্য বাইরে আসলাম, মানে শাকসবজি এই আর কি। কেনাকাটা শেষ করে বাসায় এসে যাব, সামনে পড়লো সুলতান ভাই। আরে ছোট ভাই যে, কেমন আছো ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আরে আমার কথা ছাড়ো, হাতে এসব কি? এই তো ভাই, কিছু কেনাকাটা করলাম, সেগুলো নিয়ে যাচ্ছি। কি তুমি এসব নিয়ে যাবে আমি থাকতে? এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ওর হাত থেকে এগুলো নিয়ে ভাইয়ের বাসায় পৌঁছে দে। আরে না ভাই, এগুলো আমি নিজেই নিতে পারবো। আরে কি বলো, এই তোরা যা। তারপর একজন আমার হাতে ব্যাগটা নিয়ে গেল। তখন সুলতান ভাই আমাকে জিজ্ঞেস করলো এলাকায় আমার কোনো সমস্যা হচ্ছে নাকি। সুমন ভাই নাকি বলেছে আমার খোঁজ খবর রাখতে। তারপর তার সাথে আরো কিছু কথা বলে চলে আসতে লাগলাম। বাসায় এসে গোসল করলাম আর নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বাসায় এসে দিলাম এক ফোন। বিকেলে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনটা বাজতে লাগলো। মনে মনে ফোন যে দিয়েছে তার 14 গোষ্ঠী উদ্ধার করলাম। তারপর না দেখে কলটা রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে, এই বেটা অ্যানাকোন্ডা, তুই কখন নদীর ধারে আসতে বলছি? কে গো আপনি? ডিস্টার্ব করছেন কেন? ও, আমি তোকে ডিস্টার্ব করছি? দাঁড়া, আচ্ছা
বাসা আসি তারপর দেখবি। মনে মনে, আরে এটা তো সানজিদা, ঘুমের ঘরে কি বললাম তাকে? এই সরি সরি, আমি আসতেছি। 5 মিনিটের ভেতরে আসতে হবে না, না হলে তো খবর আছে। তখন আমি কলটা কেটে দিলাম। এটা কি পাগল নাকি? মাথায় সমস্যা আছে। এখান থেকে যেতেই তো মিনিমাম 20 মিনিট সময় লাগে, আর তো এখনো রেডি হই নাই। তারপর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে দৌড়ে বাইরে আসলাম। আবার পেছন থেকে রিয়া দেখলো আমি দৌড়ে যাচ্ছি। তখন রিয়া বলল, ভাইয়া কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? আমার মনে রং লেগেছে, আর দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছি, তাই ফিট থাকার জন্য দৌড়াচ্ছি। ভাইয়া ফান করো না তো, এমনিতেই তুমি রোগা, আবার দৌড়ালে তো তোমাকে দেখাই যাবে না। ভাইরে, আমার বাসায় মরার প্রশ্ন, হাতে আছে মাত্র কয়েক মিনিট, তাই দৌড়ে যাচ্ছি। বেঁচে বাসায় ফিরলে কথা হবে। এদিকে কপাল খারাপ থাকলে যা হয় আর কি। কি শালা, মানুষের কত ভালো ভালো রশি হয়, আর আমার আমার মনে হয় কুত্তা রাশি। কি রকম দৌড়াতে হচ্ছে, একটা রিক্সাও পাচ্ছি না। যে একটা দেখা গেল। এই মামা যাবে? যাব, তবে এখন ভাড়া একটু বেশি দিতে হবে, বিকেলে রিক্সা পাওয়া যায় না। আচ্ছা দেবনে, নদীর ধারে নিয়ে চলো। যাক, অবশেষে একটা রিক্সা পেলাম, সেটা করে যেতে লাগলাম। আর এদিকে আমাদের সানজিদা তো রেগে একদম ফায়ার। এটা তোকে একবার বললাম যাতে লেট না করে, আর এখন কয়টা বাজে, একটু কমন সেন্সও নেই। আর এদিকে কোনো রকমে নদীর ধারে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে গিয়ে পড়লাম আরেক ঝামেলায়। গিয়ে দেখি সেখানে অনেক কাপল আছে, কিন্তু তাদের মাঝে সানজিদাকে কোথায় খুঁজে পাবো। তখন ফোনটা বের করে তাকে কল দিলাম। সে কল ধরে বলল, কি হলো, আসলে নাকি? সেই কখন আসে, কিন্তু তোমাকে তো খুঁজেই পাচ্ছি না। এই সাইডে আসেন, দেখেন আমি আছি। তখন ফোনটা কানে দিয়েই তাকে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা সাইডে একজনকে দেখে দাঁড়িয়ে পড়লাম। নীল শাড়ি নীল চুড়িগুলো বাতাসে উঠতেছে। পেছন থেকে দেখেই বলে উঠলাম, মাশাল্লাহ। আর এটা সানজিদা শুনে ফেললো আর বলল, কাকে দেখে মাশাআল্লাহ বললে? এই বলে সামনের দিকে ফিরলো। আর তাকে দেখে তো আমি পুরাই হতবাক। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? মনে হচ্ছে ওপরওয়ালা নিজের হাতে যত্ন করে বানিয়েছে। ছোটে হালকা করে লিপস্টিক, সাথে হালকা মেকআপ, কপালে টিপ। আর ওসব না বলি, যদি প্রেমে পড়ে যান, মোট কথা পুরো নীলপরির মতো লাগতেছে। তখন আমি তার কাছে গেলাম। এখন কয়টা বাজে, আর তোমার কয়টার সময় আসার কথা ছিল? আসলে সরি, আমি দুপুরে নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর মনে ছিল না। তোমার কল পেয়ে মনে হলো। কথাগুলো একদমই বলে ফেললাম, তাও চোখ বন্ধ করে। কথাগুলো শেষ করে চোখ খুলে সামনে দেখাতে যেটা দেখতে পেলাম, আমি যেন আমার চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কি করে সম্ভব? আকাশ থেকে নেমে আসা নীলপরিটা আমার সামনে হাঁটু গেড়ে একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সানজিদাই হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করছে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আমি নিজেও অবাক হচ্ছি এই ব্যাপারটা দেখে, যে মেয়েটা কিনা আমাকে দেখতেই পারতো না, সবসময় আমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতো, সে কিনা আমাকে প্রপোজ করছে। বিশেষ করো রাফি, তোমার সাথে আমার যেদিন তোমার রুমে ধাক্কা লেগেছিল, জানি না সেদিনের পর থেকেই কেন তোমার দিকে আমাকে কেন আকৃষ্ট করে। অনেকবার প্ল্যান করেছিলাম তোমাকে বাসা থেকে বের করার জন্য, কিন্তু আমি অসফল হয়েছি। কিন্তু পরে আবার খুশিও হয়েছি। এভাবে আস্তে আস্তে আমি তোমাকে আমার এই বাদের হৃদয়টা কবে দিয়ে ফেলেছি সেটা জানি না। এখন তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারি না একা থাকে। আই লাভ ইউ রাফি, ডু ইউ লাভ মি? এটা বলে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তো একের পর এক অবাক হচ্ছি। কি বলছি কি মেয়েটা? ওর কি মাথা ঠিক আছে নাকি? আর সানজিদা তো আমার সামনে ফুল নিয়ে হাঁটু গেড়ে আছে। আমি ফুলগুলো নিচ্ছি না দেখে সানজিদা বলল, এই সমস্যা কি? হ্যাঁ, এভাবে কতক্ষণ থাকবো, তাড়াতাড়ি ফুল নেয়। তার এই ফাঁপো শুনে আমি ফুলগুলো নিলাম। তখন সানজিদা বলল, এখন কি বলতে হয় জানিস না? কি বলবো? বেটা মুফিস, তখন আমি কি বলছি আর কি প্রশ্ন করছি? আই লাভ ইউ টু। জানি না এটা কিভাবে মুখ থেকে বের হয়ে গেল, মনের অজান্তে বের হয়ে গেল। তবে একটা কথা যেটা আমার পাঠকরা এখনো জানে না, আমি কিন্তু সানজিদাকে সেই আগে থেকেই পছন্দ করতাম। যেদিন ওকে প্রথমেই বাসায় দেখি সেদিন থেকে। তখন সানজিদা বলল, এখন তাহলে আমাকে তোলো বাবু। তখন সানজিদাকে তোলার জন্য একটা হাত দিলাম, আর সানজিদাও আমার হাত ধরে উঠে আসলো। আর আপনারা কি ভাবছেন, আমাকে জড়িয়ে ধরলো? আরে না, ঠাস করে একটা মারলো। আমি তো চরকে গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। এইমাত্র আমাকে এত সুন্দর করে প্রপোজ করলো, আর উঠে এসে ঠাস করে চর মারলো। এটা কেমন সভ্যতা বুঝতে পারলাম না। চর মারলে কেন?
আর কখনো যাতে আমার সাথে দেখা করার কথা ভুলে না যাও, সেই জন্য। তাই বলে এভাবে মারবে? এটা বলে একটু অভিমান করে চলে আসতে লাগলাম, আর সঞ্জিতা পেছন থেকে দৌড়ে আসে আর বলছে, বাবুটা কি আমার রাগ করেছে? এটা বলে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। তখন আমি সামনের দিকে তাকিয়ে তাকে নিয়ে আসলাম, আর সঞ্জিতা যেটা করলো, আরে ধর্মিয়া, এবার কিন্তু চট দেয় নাই, এবার ওই যে একটা দিল, মানে কিস আর কি। শান্তিতে কিস দিয়ে আমার বুকে মাথা রাখলো, আর মনের মানুষ কিস দিলে তার প্রতি আর অভিমান করে থাকা যায় বলে? আর আমিও বা কম কেসে আমিও একটা দিয়ে দিলাম, খিয়ে মানে কিস আর কি। তারপর দুজনে ঘুরতে লাগলাম হাজারো কাপড়ের মাঝে। হঠাৎ সে বায়না ধরলো সে ফুচকা খাবে। আজ কিন্তু ফুচকা খেতে আমার কোনো সমস্যা নেই, কারণ আজকে তো সাথে মনের মানুষ আছে। আজ ফুচকা খেলে তো কোনো সমস্যা নেই, তাই দুজনে মিলে ফুচকা খেতে লাগলাম। আজ ফুচকা খাওয়ার মাঝে একটা অন্যরকম ফিলিংস আছে। এভাবে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করলাম, তারপর একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। তারপর যে যার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম আজকে বিকেল থেকে আমার সাথে কি কি ঘটে গেল। পুরোটা কেমন নাটকের মতো লাগতেছে, সত্যি বলতেছি। এখনো কেমন যেন আমার বিশ্বাসই হচ্ছে না কোনো কিছু। শান্তিতে আমাকে প্রপোজ করলো। এরপর ফোনটা হাতে নিলাম আর বাসায় কল দিলাম আম্মুর কাছে। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। তখন আম্মু বলল, কি রে বাবা, তুই কবে আসবি বাড়িতে? আম্মু, খুব তাড়াতাড়ি ছুটি পাবো, তখন আসবো। আর তোমার জন্য একটা স্মার্টফোনে নিয়ে আসবো, যেটা দিয়ে তুমি আমাকে দেখতে পাবে। সে না হয় তুই আসিস, এবার কিন্তু আসলে বিয়ে করতে হবে। ছুট আম্মু, তাহলে কিন্তু বাসায় আসবো না। আর আম্মু, আমি না একটা প্রেম করতেছি। কি, তুই প্রেম করছিস? হাসো কেন আম্মু? তো হাসবো না, তুই নাকি প্রেম করছিস, ভাবা যায়? আচ্ছা, তোর মতো বলদকে কোন মেয়ে পছন্দ করলো শুনি? সেটা একজন করেছে, সেটা এখন বলবো না, সময় হলে ঠিক বলবো। আর মেয়েটা কিন্তু অনেক সুন্দর, যেমনটা তুমি চেয়েছিলে, তবে একটু কোনটি টাইপের। তোর মতো ছেলের জন্য এরকম মেয়ে যথেষ্ট। কথা শুনিস না, বউয়ের হাতে মার খেয়ে ঠিক হবি। আম্মু, তুমি এসব বলছো? আচ্ছা বল, কেমন আছিস? এই তো ভালো। তারপর কথা বলা শেষ করে রান্না করতে গেলাম। এভাবে রান্না শেষ করলাম, খেতে যাব। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে, হাতে নিয়ে দেখি সঞ্জিতা কল দিয়েছে। তাই আমি সাথে সাথে রিসিভ করলাম। তখন সঞ্জিতা বলল, কি করছে এখন আমার বাবুটা? এই তো রান্না শেষ করলাম, এখন খেতে যাব। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে, কত সুন্দর করে রান্না করো। বিয়ের পর কিন্তু তুমি একদিন রান্না করবে আর আমি একদিন করব। আল্লাহ আমারে বাঁচাও, কি বলে এই মাইয়া? তাহলে অফিস করবে কে শুনি? কেন, তুমি করবে। এখন কিভাবে করো ঠিক সেরকম ভাবেই করবে। মনে মনে আমার বিয়ে করার দরকার নাই, এমনিতেই ভালো আছি। তোমার ফেসবুকের একটি নামটা কি বলো তো? সুজন হাসান রাফি, এটা লিখো, পাবে। তখন তাকে ফেসবুক আইডি দিলাম। তখন সে বলল, তুমি কি গল্প লেখো নাকি? এই তো লিখতেছি তোমার আর আমার গল্পটা, বাড়িওয়ালার 3 মেয়ে। দাঁড়াও, এখন পড়বো গল্পটা, দেখি কি লিখেছো। উল্টোপাল্টা কিছু লিখতে থাকলে না তোমার খবর আছে। আল্লাহ, এইটা আবার কোন বিপদে পড়লাম। এখন তো সে জেনে যাবে তার বোনেরাও আমার পেছনে ঘুরেছে, আবার তার নীলা যে রিলেশন করে সেটাও জেনে যাবে। আর তার সম্বন্ধে কত কিছু লিখেছি। আল্লাহ বাঁচাও আমারে, না হয় তুলে নাও। তখন সঞ্জিদা বলল, আচ্ছা তুমি ঘুমাও, কালকে তো আবার অফিসে যেতে হবে। এখন আর ফোন টিপবে না, সরাসরি ঘুম। আমিও ভদ্রশীলের মতো শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম মেয়েটা এরকম কেন, তাকে কেন আমি বুঝতে পারি না। যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের আওয়াজে ঘুমিয়ে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলাম লিজা কল দিয়েছে। আমি ভাবতে লাগলাম এত সকালে হঠাৎ আমাকে কেন কল দিল, বুঝতেই পারছি না। এসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। আবার কল দিল। তখন আমি আর কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। এই রাফি, এখনো ওঠো নাই? তোমার কল পেয়ে মাত্র উঠলাম, তা এত সকালে কল দিলে কেন? আসলে একটা কাজ করতে হবে তোমার। কি কাজ সেটা বলো। তুমি আগে অফিসে আসো, তারপর তোমাকে আমি সব বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তখন আমি কলটা কেটে দিলাম। কি জানি লিজা আবার কি বলে। ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে একটু সাথে গেলাম। গিয়ে থেকে সঞ্জিদা সাথে কারোর সাথে ফোনে হেসে হেসে কথা বলতেছে। এটা দেখে আমি কিছু না বলে তার পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ আমাকে এখানে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল আর আমাকে বলতে লাগলো, আরে এত সকাল সকাল তুমি ছাদে, ব্যাপার কি? আমি তখন এমন একটা ভাব নিলাম যে আমি কিছুই দেখি নাই। এই তো আসলাম, কি করো? এই তো ফ্রেন্ডদের সাথে গল্প করতেছি। তা আমি কি ডিস্টার্ব করছি নাকি? আরে না, ডিস্টার্ব কেন করবে? এটা বলে সে আমার সামনে আসলো আর আলতো করে জড়িয়ে ধরে বলল,
তুমি তো ডিস্টার্ব করবে আমাকে, না হলে কে করবে শুনি? আর শোনো, পারলে আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে, ঘুরতে যাব। কিন্তু আজ তো ছুটি পাবো না, আর অফিসে অনেক কাজ জমে আছে, নতুন প্রজেক্ট হাতে এসেছে, এসব কথা বলতেছি। হঠাৎ কারোর পায়ের শব্দ শুনতে পেলাম, তখন শান্তিদা আস্তে করে সাইডে চলে আসলো। তখন তাকিয়ে দেখে রিয়া আসে। রিয়া সোজা আমাদের কাছে আসলো আর বলতে লাগলো, ভাইয়া, আজকে অফিস যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেতে পারবে? আমি কিছু বলতে যাব, তার আগে সঞ্জিতা বলতে লাগলো, কেন তোকেও নিয়ে যাবে? কেন, তুই একা যেতে পারিস না? একা যেতে পারি না দেখেই তো ভাইয়াকে বললাম। আর তুই এমন করছিস কেন? মনে হচ্ছে তোর কোনো জিনিস আমি নিয়ে যাচ্ছি। রিয়া তুমি যাও, রেডি হও, আমি যাওয়ার সময় না হয় তোমাকে সাথে করে নিয়ে যাব। ধন্যবাদ ভাইয়া। দেখ ভাইয়া কত ভালো, তোর মতো বজ্জাত না। কি, আমি বজ্জাত? তবে রে। এটা বলে সে তাকে দৌড়াতে লাগলো, আর আমি দাঁড়িয়ে হাসতে লাগলাম তাদের কাণ্ড দেখে। এরপর নিজের রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করলাম, তারপর সেগুলো খেয়ে রেডি হলাম, তারপর বেরিয়ে পড়লাম। দরজার সামনে দেখি রিয়াও দাঁড়িয়ে আছে, তখন আর কি তাকে নিয়ে বের হলাম। আর সঞ্জিতা তোর আগে ফায়ার। এরপর একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে। হঠাৎ রিয়া প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া, সঞ্জিতা আপু তো তোমাকে আগে দেখতেই পারতো না, কিন্তু এখন দেখছি অনেক ভাব, একদম গলায় গলায়। ব্যাপারটা কি? আরে ব্যাপার কি হবে, মানুষের মন তো আর সবসময় একরকম থাকে না, হয়তো চিন্তাধারা বদলে গেছে। হতে পারে, কিন্তু আমার তো মনে হচ্ছে অন্য কিছু। অন্য কিছু মানে? ও তেমন কিছু। আল্লাহ, কি মেয়ে কি বলে, কিস কি খাবো নাকি? আরে না, কি বলে এসব, তেমন কিছু না। বুঝি বুঝি। এই জন্য তোমাকে সবাই পাকনা বলে ডাকে। যাও, তোমার কলেজের সামনে চলে আসি। সব বুঝি আমি। এটা বলে সে চলে গেল, আর আমি আবার রিক্সা করে অফিসে যেতে লাগলাম। একটু পর অফিসে পৌঁছে গেলাম আর নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। তখন পিএন এসে বলল, স্যার, আপনাকে বস তার সাথে দেখা করতে বলছেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আসলে ছেলেটা আমার থেকে বয়স অনেক ছোট হবে। তখন উঠে বসের কেবিনে গেলাম, অনুমতি নিয়ে ভেতরে আসলাম। স্যার, আমাকে নাকি ডেকেছেন? মিস্টার রাফি তো আপনাকে যে প্রজেক্টের কাজ দিয়েছে সেটা কত দূর এগোলো? স্যার, এই তো মোটামুটি শেষের দিকে। গুড। তাহলে আমি আশা রাখতে পারি এই প্রজেক্টটা আমরা ঠিকভাবে শেষ করতে পারবো? জি স্যার, দোয়া করবেন। তা যে জন্য ডেকেছি, আগামীকাল কোম্পানি থেকে লোক আসবে। আমি চাই তাদের সাথে মিটিংটা আপনি হ্যান্ডেল করতে পারবেন। এই প্রজেক্টের মিটিং সেটা। জি স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। বেস্ট অফ লাক। এখন আপনি যেতে পারেন। তখন আমি চলে আসলাম। আবার কাজের চাপ, একে তো এই প্রজেক্টটা নিয়ে মাথা ব্যথা, তার উপর আবার আগামীকাল মিটিং। এটা এমন হয়েছে যে সারা বছর স্কুল কলেজ বন্ধ রেখে নভেম্বরে এসে বলতেছে তোমাদের পরীক্ষা নেব। যাই হোক, নিজের কেবিনে আসলাম আর কাজগুলো করতে হবে। বসে বসে কয়েকটা ফাইল তৈরি করছিলাম, হঠাৎ একজনের আগমন। আসতে পারে মিস্টার? তাকে দেখি লিজা আসে। আরে আসেন মিস লিজা চৌধুরী। তখন লিজা আসলো আর বসলো, জিজ্ঞেস করলো আমি বিজি কিনা। এই তো পরে বস যা বললো সব তাকে বললাম। ও আচ্ছা, বুকে সাহস নাও আর কাজ করতে থাকো, এটা কোনো ব্যাপার না। তা তুমি যেন কি বলবে বলেছিলে? আসলে আমি একটা সমস্যায় পড়ে গেছি, আর সেটা হচ্ছে পরিবার থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। ইনফ্যাক্ট তার একটা ছেলেও দেখেছে আমার বিয়ের জন্য। বাবা, খুব ভালো। টিট কখন দেবে? রাফি, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, পুরোটা আগে শুনো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো। তখন লিজা বলতে লাগলো, আসলে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কিন্তু কেন? বয়স তো কম হয় নাই, পরে তো বুড়ি হয়ে যাবে, আর কেউ পরে বিয়ে করতে চাইবে না। রাফি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আচ্ছা সরি, তুমি বলো। আসলে বিয়েটা এখন আমি করব না, প্রায় 1 বছর পর বিয়ে করব। কিন্তু বাসায় চাপ আর নিতে পারছি না, আর তারা আমাকে জোর করে হলেও বিয়ে দেবে। আর আজ নাকি তারা কোনো একটা ছেলেকে দেখেছে, তার সাথে আমার দেখা করতে হবে। তো তুমি এখন কি করতে চাচ্ছ? আমি শুধু বিয়েটা এখন করব না, বাস। তুমি বিয়ে করবে না ভালো কথা, কিন্তু এখানে আমি কি করতে পারি? তুমি আমার ফ্রেন্ড, আর তুমি বলছো তুমি কি করতে পারবে? তুমি বিয়েটা ভাঙবে। কি? বিয়ে ভাঙবো? তাও আবার আমি? এরকম কাজ আমি করতে পারবো না।
পরে দেখা যাবে আমার বিয়ের সময় পাত্রীর ফ্রেন্ড এসে আমার বিয়ে ভেঙে দেবে। ধুর, সে একদম ভবিষ্যৎবাণী করে ফেলেছে। শোনো, এত কথা শুনতে চাই না। তুমি আমাকে হেল্প করবে কি না? লাউ ঠেলা, আমি আবার কখন না করলাম? না করো নাই, কিন্তু হুম বলেছো কি? আচ্ছা, আমি রাজি। এখন কি করতে হবে সেটা বলো। আমার কাছে একটা প্ল্যান আছে, আর সেটা হচ্ছে তুমি আমার বিয়ে সেজে আমার সাথে যাবে। অবশ্য বয়ফ্রেন্ড সাজতে কিছু লাগে না, খালি ওখানে গিয়ে কথার পরিবর্তন আনতে হবে। লাউ ঠেলা, শেষমেশ কারো বয়ফ্রেন্ড চাইতে হবে, এই ছিল কপালে? কি হলো, কি ভাবছো? না, তেমন কিছু না। তা কখন দেখা করবে? লাঞ্চ টাইমে বসের কাছ থেকে আমি ছুটি নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আপাতত আমার প্রজেক্টের কাজটা করি, তখন আমি আবার আমার কাজে মনোযোগ দিতে লাগলাম। সত্যি মেয়েদের মন বোঝা অনেক বড় দেয়, কখন কি করে কে জানে। এখন নাকি আবার তার বয়ফ্রেন্ড চাইতে হবে। এভাবে লাঞ্চের সময় হয়ে আসলো, আর তখনই লিজা আমার রুমে এসে হাজির। কি হলো মিস্টার, চলেন, লাঞ্চের টাইম তো হয়ে এসেছে। ছেলেটা নাকি বসে আছে। শালার কি আর কোনো কাজ নেই? এত আগে এসে বসে থাকতে হবে কেন? এসব তোমাকে ভাবতে হবে না, তোমাকে যেটুকু করতে বলেছি সেটুকু করলেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তখন আমি আর লিজা অফিস থেকে বের হয়ে গেলাম, আর একটা রিক্সা নিয়ে সেই রেস্টুরেন্টে আসলাম যেখানে ছেলেটা বসে আছে। তখন আমি আর লিজা রেস্টুরেন্টে ঢুকলাম, আর দেখলাম ছেলেটা বসে আছে। তখন আমরা সেখানে গেলাম। হাই, আমি লিজা, আর ও হচ্ছে রাফি। হ্যালো, আমি রাকিব। ও বুঝতে পারছি, ফ্রেন্ড তাই তো? তখন লিজা মুখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, না, বিএফ। মানে কি? একটু গরম হয়ে বলল। আরে উত্তেজিত হচ্ছেন কেন? বসেন, কথা বলি। তখন আমি খাবার অর্ডার দিলাম। তখন ছেলেটা বলতে লাগলো, আচ্ছা, আপনার যেহেতু বিয়ে আছে, তাহলে আমাকে এখানে নিয়ে আসার কারণ? এখানে একটা ঘটনা আছে। আসলে আমাদের রিলেশনটা সেই 5 বছর ধরে। প্রায় 2 মাস আগে কোনো একটা কারণে আমাদের সম্পর্কে ফাটল ধরে আর ব্রেকআপ হয়ে যায়। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিয়ে করব। এই জন্যই আপনার সাথে দেখা করা। কিন্তু আজকে সকালে আবার আমাদের মাঝে সবকিছু ঠিক হয়ে যায় এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। এখন এসব জানার পরও যদি আপনি বিয়েটা করেন তাহলে আমার আর আপত্তি নেই। পরে কি হবে বুঝতেই পারছেন, 5 বছরের রিলেশন। আর এদিকে তো আমি বোকার মতো লিজার কথাগুলো শুনতে লাগলাম। কি সুন্দর করে মিথ্যা কথা বলে মাইরি, এই জন্য কিন্তু ওকে নোবেল দেওয়া যেতে পারে। বুঝতে পারছি, আসলে এরকম অবস্থায় বিয়ে করাটা আমার ঠিক হবে বলে মনে হচ্ছে না। কারণ যেহেতু আপনারা একে অপরকে ভালোবাসেন, তাও 5 বছর ধরে, সেখানে যদি আমি বিয়েটা করি তাহলে দেখা যাবে দাম্পত্য জীবনের সুখটা পাবো না। আর আপনাদের কিন্তু খুব মানিয়েছে। বোঝার জন্য ধন্যবাদ। তারপর আমরা খাবার শেষ করলাম। বিলটা অবশ্য রাকিব দিয়েছে। তারপর রাকিব চলে গেল, আর লিজা বলতে লাগলো, বাপ রে, বাঁচা গেল। এসব বাদ দাও, আগে বলো তুমি এত মিথ্যা বলা কবে থেকে শিখেছো? বাপরে, কি সুন্দর করে মিথ্যাগুলো বললে। আরে আমি নিজেও তো বুঝতে পারছি না কি করে এতগুলো কথা বললাম, তাও বানিয়ে। হয়তো সিচুয়েশন বাধ্য করেছে। এখন চলো, অফিসে যেতে হবে, আমার অনেক কাজ জমে আছে। তখন একটা রিক্সা নিয়ে আবার অফিসে চলে আসলাম, আর আমার কেবিনে আমি চলে আসলাম। বসে বসে কাজ করছি, হঠাৎ ফোনটা বাজতে লাগলো। তাকে দেখে সঞ্জিতা কল দিয়েছে। কলটা রিসিভ করলাম। কি করতেছে আমার বাবুটা? কাজ করতেছি। তুমি? তোমার কথা ভাবি। আচ্ছা, এখন কি ছুটি পাবে নাকি? না গো, কাজের অনেক প্রেশার, এখন ছুটি পাবো না। আচ্ছা, বাসে এসে তারপর কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তোমার কাজ নেই। এটা বলে ফোনটা কেটে দিল, আর সাথে সাথে বন্ধও করে দিল। আমি বারবার কল দিচ্ছি, কিন্তু বারবারই বন্ধ দেখাচ্ছে। তখন আমি ভাবতে লাগলাম পাখিটা হয়তো রাগ করেছে, বাসায় গিয়ে রাগ ভাঙাতে হবে। তখন আবার আমি কাজে মনোযোগ দিলাম, আর এদিকে সঞ্জিদা একা একা বসে বসে হাসছে আর বলছে, বাবু বুঝবে মজা। অফিস শেষ করে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। কাজের অনেক চাপ, বুঝতেই তো পারছেন। একটু পর বাইরে গেলাম, কিছু কেনাকাটা করতে হবে, তাই সেগুলো নিয়ে আসার পথে ফুচকা নিয়ে আসলাম। জানি বাঘিটা রাগ করে আছে, আর আমি এটাও জানি ফুচকা দেখলে আর রাগ করে থাকতে পারবে না। ইনফ্যাক্ট কোনো মেয়েই সেটা পারে না। ফুচকা যেন তাদের রক্তে মিশে আছে। যাই হোক, ফুচকা নিয়ে সোজা বাসায় আসলাম। গেট দিয়ে ঢুকতে যাব, সামনে বাড়িওয়ালা আঙ্কেল পড়লো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমাকে তো কয়েকদিন ধরেই দেখি না। আসলে আঙ্কেল অফিসে একটু কাজের চাপ, আবার বাসায় এসেও কাজ করতে হয়, তাই তেমন সময় পায় না। বুঝতে পারছি। তা কোথায় গিয়েছিলে, আর হাতে এসব কি? এই তো আঙ্কেল, একটু কেনাকাটা করা ছিল, আর হাতে এগুলো ফুচকা। ও, তুমি এসব খাও নাকি? খাই মাঝে মাঝে, তবে এইসব আমার জন্য নিয়ে নাই। সানজিদা, রিয়া, নীলা ওরা ফুচকা খেতে ভালোবাসে, আর আমিও বাজারে আসলাম, সামনে পড়লো তাই নিলাম। আচ্ছা যাও, গিয়ে সবাই একসাথে খাও, আমি একটু বসে আড্ডা দিয়ে আসি। তখন আঙ্কেল চলে গেল। আসলে আঙ্কেল খুব মজার মানুষ, সেটা তাকে দেখলে বোঝা যায়। হয়তো আমাদের মতো বয়স থাকতে অনেক দুরন্ত ছিল। যাই হোক, তখন আমি ফুচকা নিয়ে সোজা উপরে আসলাম, আর সানজিদাকে ডাক দিলাম। রিয়া এসে দরজা খুললো, আমাকে দেখে বলল, আরে ভাইয়া আসেন, ভিতরে আসেন। না, ভেতর আসবো না। সানজিদা কোথায়? আপু তো ভিতরে বসে আছে। এটা শুনে আমি ভেতরে গেলাম, গিয়ে দেখি নীলা ফোনের ভেতরে ঢুকে যাচ্ছে, হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে। আর আমার পাখিটা মন খারাপ করে এক কোণায় বসে আছে। তখন আমি তার কাছে গেলাম আর বললাম, আরে সানজিদা, কি করো? দেখেন না কি করি। দেখেছি তো, চুপ করে বসে আসো যে। ইচ্ছে করছে তাই বসে আছি। রিয়া, এই যে এই ফুচকাগুলো তোমাদের জন্য। কি ভাইয়া, ফুচকা আনছো? নীলা দৌড়ে চলে আসলো, কিন্তু সানজিদা একবার নড়লো না। ফুচকাতে কিন্তু খুব ঝাল দিতে বলেছি। না, এ তো কাজ হচ্ছে না, কি করি? আচ্ছা, তোমরা 3 বোন বসে খাও, আমি চলে যাচ্ছি। এটা বলে চলে আসতে লাগলাম। ভাইয়া কোথায় যাচ্ছ, তুমি খাবে না? না, ইচ্ছে করছে না, আর এসব আমি খুব একটা খাই না, তোমরা খাও। ধন্যবাদ ভাইয়া ফুচকা আনার জন্য। হয়েছে। সানজিদা মনে মনে, এত ধন্যবাদ দিতে আসছে, ফুচকা আনছে আমার জন্য, আর তারা ধন্যবাদ দিচ্ছে। এই এক কাজ কর, একটা প্লেটে রাফির জন্য রেখে দে, আর সাথে আমার জন্য। কিন্তু তোমার জন্য কেন রাখবো, তুমি খাবে না? খাবো, তোকে যেটা বলেছি সেটা কর। তখন রিয়া আমার আর সানজিদার জন্য এক প্লেটে রাখলো, আর সানজিদা সেটা নিয়ে তার রুম থেকে বের হতে যাবে। নীলা জিজ্ঞেস করলো, আপু কোথায় যাচ্ছিস? রাফির কাছে ছেলেটা কষ্ট করে নিয়ে আসলো, আর তাকে রেখে খেয়ে ফেলতেছি, এটা কেমন দেখায় না? সেটা বুঝলাম, কিন্তু তোরগুলো কেন নিয়ে যাচ্ছিস? বোকার মতো কথা বলিস কেন? এখন নিয়ে গেলে ছেলেটা কি একা একা খাবে নাকি? এটা বলে সানজিদা সেখান থেকে চলে আসলো, আর নীলা বলতে লাগলো, কি জানি আপু আবার কি ফন্দি করতেছে। আর এদিকে আমি আমার রুমে এসে ল্যাপটপটা নিয়ে বসলাম। আগামীকাল মিটিং কিভাবে করব সেগুলো তৈরি করতে হবে, সেটা নিয়ে ভাবতে লাগলাম। হঠাৎ কলিং বেল বাজলো, তখন আমি দরজা খুললাম আর দেখলাম সানজিদা হাতে প্লেট নিয়ে হাজির। আমাকে কিছু বলতে না দিয়ে সে রুমের ভিতর চলে আসলো। আরে কি করছো, রাতে আমার রুমে ঢুকে পড়েছো? ঢুকলাম, কেন কিছু করবে নাকি? ছি, কি সব বলো? তাহলে ভয় পাচ্ছ কেন? এদিকে এসো। ছি, কি বলো এসব? তখন আমি তার কাছে গেলাম, আর তখন সানজিদা বলল, এসব কেন নিয়ে আসলে? তোমার রাগ ভাঙানোর জন্য। তা একবারও কি রাগ ভাঙানোর চেষ্টা করেছো? সরি, আসলে বুঝতেই তো পারছো আমি এখন অফিসিয়াল কাজে কতটা চাপে আছি। আগামীকাল একটা মিটিং, সেখানে আমাকে মিটিংটা হ্যান্ডেল করতে হবে, আর এই প্রথম কোনো একটা মিটিং হ্যান্ডেল করব। কতটা চাপ আমার উপর, তার উপর যদি অফিস থেকে ছুটি চাই, তাহলে বস আমাকে অফিসে রাখবে? হয়েছে, তুমি তোমার কাজ করো, আমি গেলাম। তখন রাগ করে প্লেটটা রেখে চলে যেতে লাগলো। আরে কোথায় যাচ্ছ? তখন তার হাত ধরে টান দিয়ে আবার আমার কাছে নিয়ে আসলাম। ছাড়ো, তোমার কাজ করো। আমার পরিটাকে আগে একটু দেখি, তারপর না হয় কাজ করব, এটা বলে তাকে টান দিয়ে সোজা আমার বুকে নিয়ে আসলাম। আর সানজিদাও চোপটি করে আমার বুকে মাথা রাখলো। তখন আমি প্লেটটা হাতে নিলাম, আর একটা ফুচকা তার মুখের সামনে ধরলাম। সানজিদা চুপ করে খেয়ে নিল, তারপর সেও আমাকে খাইয়ে দিল। তারপর সানজিদা বলল, হয়েছে, এখন ছাড়ো, আব্বু বাসায় এসে আবার আমাকে খুঁজবে। তখন আমি তাকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা কি দিয়ে দৌড় দিল। এই প্রথম কোনো মেয়ে ঠুটে শখ পেলাম, পুরো শরীরে 1000 ভোল্টের শখ খেলাম। আর এদিকে সানজিদা দৌড়ে তার রুমে গেল। তখন রিয়া জিজ্ঞেস করলো, কি রে আপু, ফুচকা খেয়ে আসলি নাকি খাইয়ে আসলি? মানে কি, এত কথা বলিস কেন? দুটোই করেছি, এখন তোর কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা?
তখন তারা দুই বোন এসব নিয়ে ঝগড়া করতে থাকে, আর এদিকে আমি আমার কাজগুলো করতে লাগলাম। আর মাঝে মাঝে একটু আগের ঘটনাটা মনে পড়লে একা একা হাসে থাকে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, তখন ভাবলাম আম্মুর সাথে একটু কথা বলা যাক। যেই ভাবা সেই কাজ। আম্মুকে কল দিলাম, কিছু কথা বললাম। আগামীকাল আমার মিটিং, দোয়া করতে বললাম। তারপর কলটা কেটে দিয়ে আবার কাজে মনোযোগ দিলাম। একটু পর দেখলাম ফোনটা বাজতেছে। তাকে দেখে লিজা কল দিয়েছে। কি মিস লিজা চৌধুরী, হঠাৎ এত রাতে কল? দিলাম। আগামীকাল মিটিং, তা প্রিপারেশন কেমন সেটা জানতে আর কি। ধন্যবাদ। তারপর কলটা কেটে দিলাম। তারপর আবার কাজে মনোযোগ দিলাম। আর এদিকে সঞ্জিদা শুয়ে তার ফ্রেন্ডদের সাথে কথা বলতেছে। আমার সাথে পঙ্গা নিতে আসছে, তার এমন অবস্থা করবো না যেটা সে বুঝতেই পারবে না। কাজটি কি ভালো হবে? এত কিছু আমি জানি না, তবে তাকে তো আমি শিক্ষা দেবই। জানি না, তবে আমি কিন্তু এতে নেই। তোর থাকতেও হবে না, আগামীকাল কলেজে আসবো। আমরাও আসবো। তখন তারা আরো কিছু বিষয় নিয়ে গল্প করে। আর এদিকে আমি ভাবতে লাগলাম পাগড়িটাকে একবার কল দিয়ে দেখি কি করে। তাই তাকে কল দিলাম, কিন্তু কল দিয়ে দেখলাম তার ফোন ওয়েটিং আছে। বুঝলাম না এত রাতে কার সাথে কথা বলছে যে ব্যস্ত দেখাচ্ছে। যাই হোক, আমার এইসব নিয়ে টেনশন করে লাভ হবে না, অনেক রাত হয়েছে, এখন ঘুমানোর দরকার। তখন এসব চিন্তা মাথা থেকে জেরে ফেলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করলাম। এর ভিতরে সঞ্জিদা কয়েকবার কল দিয়েছে, কিন্তু আমি রিসিভ করি নাই, কারণ আজ তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আর ওর সাথে কথা বলে হয়তো আরো লেট হয়ে যাবে। তখন উগান্ডার ম্যাপের মতো কয়েকটা রুটি তৈরি করলাম। তারপর সেগুলোকে বের হয়ে পড়লাম। কিন্তু সঞ্জিদাদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় সঞ্জিদা ডাক দিল, আর আমিও দাঁড়িয়ে পড়লাম। তখন সঞ্জিদা বলল, সমস্যা কি তোমার? কয়টা কল দিয়েছি? আরে আমার আবার কিসের সমস্যা হবে? আসলে নাস্তা তৈরি করছিলাম তো, তাই হয়তো শুনতে পাইনি, সরি। মিথ্যা বলা অনেক সময় বাঁচার জন্য মিথ্যা বলতে হয়। আচ্ছা যাই হোক, পরে কথা বলবো, আমি এখন যাই, আমার লেট হয়ে যাচ্ছে। তারপর তাকে আর কিছু বলতে না দিয়ে আমি চলে আসলাম। জানি হয়তো এখন রাগ করেছে, আর আমি এটাও জানি পাগড়িটা আমার উপর বেশি সময় রাগ করে থাকতে পারবে না। তারপর একটা রিক্সা করে অফিসে চলে আসলাম। সোজা বসের কেবিনে গেলাম। বস আমাকে সবকিছু বুঝিয়ে দিল। একটু পর ক্লায়েন্ট আসলো আর মিটিং শুরু করলাম। একসময় মিটিং শেষ হলো এবং সেটা ভালোই। আর এদিকে আজকে সঞ্জিদা কলেজে আসলো আর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ তার এক বান্ধবী বলল, কিরে দুলাভাই কেমন আছে? দুলাভাই মানে কি? তোদের দুলাভাই? এখন এমন অভিনয় করছে যেন কিছুই জানে না। তুই তোদের বাসার ভাড়াটিয়ার সাথে রিলেশন করিস না? রিলেশন? আচ্ছা এক কাজ কর, ওই ছেলেটা মনে হয় নতুন, ডাক দে দেখি। তারপর তারা একটা ছেলেকে র্যাগিং করতে থাকে। আর এদিকে আমার মিটিং শেষ হওয়ার পর আমি আমার কেবিনে বসে রইলাম। একটু পর লিজা আসলো আর বলল, আরে মিস্টার রাফি, মিটিং কেমন হলো আপনার? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আর ডিলটাও আমরা পেয়েছি। তাহলে তো আমাকে একটা ট্রিট দিতে হবে। দেব, আগে আমাকে ভাবতে দাও। তখন পিয়ন এসে বলল বস নাকি আমাকে ডেকেছে। তখন আমি বসের কেবিনে গেলাম। আসতে পারি বস? আসুন। আর আপনার উপস্থাপনা কিন্তু ভালো, যার জন্য আমরা এই বড় ডিলটা পেয়েছি, আর এতে আমাদের কোম্পানির অনেক লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। স্যার, এটা আমার দায়িত্ব, আর আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আর আপনাকে খুব ক্লান্ত লাগছে, আপনি বাসায় চলে যান, গিয়ে রেস্ট নিন। ধন্যবাদ স্যার। তারপর আমি চলে আসলাম বসের কেবিন থেকে। সত্যি আজকে খুব ক্লান্ত লাগতেছে, কারণ গতকাল অনেক রাত জেগে কাজ করেছি। তারপর আমি অফিস থেকে বের হয়ে গেলাম আর একটা রিক্সা নিয়ে বাসার পথে রওনা দিলাম। মাঝরাতে এসে পড়লাম ঝামেলায়। রিক্সার চাকা পাঞ্চার হয়ে গেছে। আর হয়েছে তো হয়েছে, এইরকম জায়গায় হয়েছে যেখানে আপাতত কোনো রিক্সায় নেই। এখন একটা রাস্তা, আর সেটা হচ্ছে হেঁটে যাওয়া। যেমন ভাবা তেমন কাজ, হাঁটা শুরু করলাম। আর এদিকে সঞ্জিদাও কলেজ শেষ করে বাসা যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যেতে লাগলো রাস্তা দিয়ে। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে কলেজের সামনে চলে আসলাম আর দেখতে পেলাম একটা মেয়ে রাস্তার মাঝ দিয়ে হাঁটতেছে, আর পেছন থেকে একটা ট্রাক জোরে জোরে হর্ন বাজাচ্ছে। কিন্তু মেয়েটা শুনতেই পাচ্ছে না, কারণ তার কানে তো হেডফোন দেওয়া। কি করবো বুঝতে পারছি না। তখন আমি এক দৌড় দিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে গেলাম, আর সাথে সাথে ট্রাকটা চলে গেল। আর এদিকে আমি মেয়েটার উপরে পড়ে গেলাম। ওটা সত্যি পাচ্ছি না, হয়তো
ব্যথা পেয়েছি। লোকজন দৌড়ে আসলো আমাদের দিকে, আর সবাইকে অবাক করে দিয়ে মেয়েটা যা করলো সেটা আমি ভাবতেও পারিনি। মেয়েটা আমাকে ধাক্কা মেরে ফেলে উঠে দাঁড়ালো আর ঠাস 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 করে কয়েকটা চড় মারলো। চড়গুলো আমার গালে মেরেছে, আর এদিকে আমি একের পর এক অবাক হচ্ছে। সঞ্জিতাকে এখানে দেখে অবাক হয়ে গেলাম, আর এখন তো চড় মারলো, এতে আরো বেশি অবাক হলাম। সঞ্জিতা, তুমি আমাকে চড় মারলে? এই ফকিন্নি, তুই কোন সাহসে আমার নাম ধরে ডাকিস? হ্যাঁ, কি যোগ্যতা আছে আমার নাম ধরে ডাকার? কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে নাকি কোথাও ব্যথা পেয়েছো? রাগ তোর ব্যথা। সুন্দরী মেয়ে দেখলে লুচ্চামি করতে ইচ্ছে করে, তাই না? কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি। ইনফ্যাক্ট তুমি নিজেই তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা? এই, তুই নিজেকে কখনো আয়নায় দেখেছিস কেমন দেখতে তুই? আর তোর মতো ছেলেকে আমি ভালোবাসতে যাব? আরে তুই তো আমার বাসার সামনে ভাড়াটিয়া, তোকে ভালোবাসতে যাব আমি? তার এই কথাগুলো শুনে আমার ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। এক সেকেন্ডে মনে হচ্ছে আমার সবকিছু ওলট পালট হয়ে গেল। তখন ওখানকার লোকজন বলতে লাগলো, আরে আপা, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? যে ছেলেটা আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচালো তাকে আপনি অপমান করছেন? আপনাদেরকে কি কেউ এখানে ডেকেছে নাকি? তাহলে কেন এসেছেন এখানে? আর এই যে মিস্টার রাফি, আমি আপনাকে বলছিলাম না আমার সাথে লাগতে আসবেন না, শেষ হয়ে যাবেন। দেখ আমি কি করতে পারি। আর শোন, তোর এই মুখটা যাতে আমি আর কখনো না দেখতে চাই না। তোর মতো বেহায়ার মুখ, যাকে কিনা দিনে 1000 বার বাসা থেকে চলে যেতে বলেছি কিন্তু সে চায় না। শুধু একদিন আব্বুর জন্য থাকতে পেরেছিস। আমি চাই না তুই আর আমার বাসায় থাক, আর কখনো আমাকে ভালোবাসার কথা বলতে আসবি না। এটা বলে সঞ্জিতা চলে যেতে লাগলো, আর আমার পুরো পৃথিবীটা ঘুরতে লাগলো। কি বলে গেল সঞ্জিতা? আমাকে নাকি ভালোবাসে নাই। তাহলে এতদিন কি ছিল? সবটা কি শুধু অভিনয় ছিল, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছে? আমার আর এই মুখটা নাকি সে আর দেখতে চায় না। দেখাবো না আমার এই মুখ। আর সঞ্জিতাকে কিন্তু এখনো আমার সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে এগুলো আমি স্বপ্ন দেখতেছি, কিন্তু না, এসব আমার বাস্তব জীবনে ঘটে গেছে 2 মিনিট আগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলতেছি। হঠাৎ কয়েকজন এসে বলল, আরে ভাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার হাত দিয়ে তো রক্ত চড়ছে। তখন আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম সত্যি অনেক জায়গা ছিলে গেছে আর অনেক রক্তও ঝরতেছে। কিন্তু কি হবে, এর থেকে বেশি কষ্ট তো আমার মনের ভেতরে এখন। ভাই, বড়লোকের মেয়েগুলো এরকমই হয়। আপনি চলেন, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ভাই, ও ভুল কিছু করে নাই, সব দোষ আমার। এত বলার পরও তাদের বাসায় রয়ে গেলাম। নিজের পরিবারের মতো ভেবেছিলাম তাদের, কিন্তু আমাকে নিয়ে যে তাদের এত অভিযোগ আমার জানা ছিল না। তখন লোকজন আমাকে একটা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ড্রেসিং করে ওষুধ লিখে দিল আর ব্যান্ডেজ করে দিল। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। বুঝতে পারছি না কি করব, কিন্তু আমি এতটুকু জানি আমি আর সঞ্জিতার সামনে যাব না। তখন আমি লেজাকে কল দিলাম আর বললাম আমি কিছুদিনের জন্য বাসায় যাব, আমার ডিলটা যাতে সে করে নেয়। তখন আমি বসকে কল দিয়ে সব বললাম যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, কিছুদিন অফিসে আসবো না। তখন আমি আম্মুকে কল দিলাম, ভালো মন্দ জিজ্ঞেস করে বললাম, আম্মু আজ রাতে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব কিছুদিন থেকে, তারপর আবার চলে আসব। আপনারা হয়তো ভাবছেন আমি শান্তিতার সামনে যেতে চাই না, ঠিক আছে, কিন্তু ঢাকা শহর ছেড়ে কেন যাচ্ছি? আসলে অনেক ভালোবেসেছিলাম মেয়েটাকে। হয়তো এখানে থাকলে মেয়েটাকে ভুলতে পারবো না। আবার অনেক দিন হয়ে গেল বাসায়ও যায় না। এদিকে অ্যাক্সিডেন্ট, বুঝতেই তো পারছেন, অফিসে যেতেও পারবো না। তাই এই সময়টুকু বাসায় পরিবারের সাথে কাটিয়ে আসি, হয়তো মনটাও ভালো হয়ে যাবে। কিন্তু আমি এইটুকু এখনো মেনে নিতে পারছি না যে সঞ্জিতা আমার সাথে এরকম করেছে। যাই হোক, এখন আঙ্কেলের সাথে দেখা করতে হবে। তখন আমি আবার বাসা যাওয়ার বছর রওনা দিলাম, আর মনে মনে দোয়া করতে লাগলাম সঞ্জিতা নামক মেয়েটা আমার সামনে যেন আমাকে আর না পড়তে হয়। আর এদিকে সঞ্জিতা বাসায় যাচ্ছে, সাথে তার ফ্রেন্ডের একজন বলল, সঞ্জিতা, কাজটা কিন্তু তুই ঠিক করলি না, এভাবে অপমান না করলেও পারতি। তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস, যেটা করেছি খুব ভালো করেছি। আর এদিকে আমি বাসায় পৌঁছে গেলাম, গিয়ে সোজা আমার রুমে আসলাম, তারপর চেঞ্জ করলাম আর আঙ্কেলকে কল দিলাম আর বললাম তার সাথে একটু দেখা করতে চাই। তখন তিনি বলেন, ওকে আসো, আমি পাশের চায়ের দোকানে বসে আছি। তখন আমি তার কাছে গেলাম আর আঙ্কেল আমাকে দেখে বলল, আরে বাবা, তোমার এই অবস্থা কি করে হয়েছে?
আসলে আঙ্কেল, রিক্সা দিয়ে আসার পথে রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম আর একটু ব্যথা পেয়েছি। সাবধানে চলাচল করবে না। তা ওষুধ নিয়েছো? জি আঙ্কেল। আঙ্কেল, যে কথাটা বলতে এসেছি, আসলে আমি কিছুদিনের জন্য গ্রামে চলে যাব, তাই আমি চাচ্ছি বাসাটা ছেড়ে দিতে। আবার যখন শহরে আসব তখন অফিসের কাছে একটা বাসা নিয়ে নেব। হঠাৎ বাসা ছেড়ে দিবে? আসলে আঙ্কেল, বুঝতেই তো পারছেন, অফিস থেকে ছুটি পাই না, আর হঠাৎ অ্যাক্সিডেন্ট, এখন তো অফিসে যেতে পারবো না। তাই ভাবলাম এই সময়টুকু না হয় পরিবারের সাথে কাটিয়ে আসি। ও আচ্ছা, সমস্যা নেই আঙ্কেল, এই মাসের সম্পূর্ণ ভাড়া আমি দিয়ে দিব। এই নিন টাকা, আমি আজকে রাতে না হয় সকালে রওনা দিব। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ঢাকায় আসলে আমাকে জানিও কেমন? তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম, রাতে বের হওয়াটা কি ঠিক হবে? না থাক, আজ রাতটা এখানে থাকি, সকাল হলে না হয় বের হব। যেই ভাবা সেই কাজ। রাতে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। ইস, কেমন যেন ব্যথা করছে, ঠিক মতো শুতেও পারছি না। আর এদিকে সঞ্জিতা, নীলা তার 3 বোন বসে আছে বলতে নীলা তার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে আর সঞ্জিতা তার ফ্রেন্ডের সাথে। তখন আঙ্কেল আসলো আর বলল, কিরে তোরা কি করছিস? এই তো বসে আছি। তোরা কিছু শুনেছিস? এটা বলা মাত্র সঞ্জিতা একটু ভয় পেয়ে গেল। আপু কিসের কথা বলে? কি আব্বু, তেমন কিছু তো শুনি নাই। রাফি আছে না, সে আজকে অফিস থেকে আসার পথে রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছে, আবার হঠাৎ করে বলতেছে বাসাটা নাকি ছেড়ে দিবে। ও বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম হয়তো আমার কথা বলবে, আমার জন্য তার এমন হয়েছে। কি, রাফি ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে? আর বাসাটা ছাড়বি কেন? আচ্ছা, আমি গিয়ে দেখে আসি কি অবস্থা এখন। আরে এখন যাস না, হয়তো ঘুমিয়ে আছে, সকালে যাস। এখন তোরা ঘুমিয়ে পড়। দরদ একেবারে উপচে পড়তেছে। তারপর আঙ্কেল চলে গেল আর নীলা বলতে লাগলো, হঠাৎ রাফি ভাইয়া বাসা ছেড়ে দিতে চাচ্ছে কেন? কি রে আপু, তোর সাথে না ভাইয়ার ভালো একটা সম্পর্ক ছিল, কোথায়? তুই তো কিছু বললি না। সম্পর্ক? আরে ও তো আমাদের বাসায় ভাড়াটি, ওর সাথে আর কিসের সম্পর্ক হতে পারে? বেশি হলে ভাড়াটি আর বাড়িওয়ালা, এই সম্পর্কটাই হবে। আপু, তুই কখনো শুধরাবি না। আর এদিকে আমি শুয়ে আছি। একদিকে যেমন শরীর ব্যথা করছে, অন্যদিকে ভেতরটা কষ্টে পড়ে যাচ্ছে। কি দোষ করেছিলাম আমি? শুধু কি এই বাসায় ভাড়াটি হিসেবে থাকতাম তাই? আমি তো বলি নাই আমাকে ভালোবাসতে, তাহলে কেন এই মায়ের বাঁধনে আটকে আজকে এইভাবে দূরে ঠেলে দিল? জানি না আর কখনো দেখা হবে কিনা, তবে আমি কিন্তু সবসময় চাইবো যাতে সে সবসময় ভালো থাকে। এই সুজন হাসান রাফি কখনো কারোর জন্য খারাপ দোয়া করে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। রাতে সবকিছু রেডি করে রেখেছি। সকালে ব্রাশ করে কিছু না খেয়ে বেরিয়ে পড়লাম আর দোয়া করতে লাগলাম যাতে আমার সামনে সঞ্জিতা নামক বেমান মেয়েটা না পড়ে। সঞ্জিতাদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম। ভেতর থেকে তার কথা শোনা যাচ্ছে। একটু দাঁড়িয়ে তার বলা কথাগুলো শুনতে লাগলাম। হয়তো আর শোনা হবে না তার এই কথা বলাগুলো। তারপর আর দাঁড়িয়ে না থেকে চলে আসতে লাগলাম। হয়তো সামনে পড়লে আবার অপমান করবে, তার চেয়ে ভালো চলে যাই, আর আসবো না তোমার সামনে। তারপর একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে যেতে লাগলাম। সামনে হঠাৎ সুলতান ভাই। আসসালামু আলাইকুম রাফি ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনার কি অবস্থা? ভালো। তা কোথাও যাচ্ছেন নাকি? একটু গ্রামে যাব, এলাকার খবর রাখবেন ভালো করে। সেটা আর বলতে ভাইয়া, আর সঞ্জিতা ভাবির তো এক্সট্রা কেয়ার, ওইটা আমার পক্ষ থেকে। তখন আমি একটা মুচকি হাসি দিলাম। তখন সুলতান ভাই জিজ্ঞেস করলো আমি ব্যথা পেয়েছি কিভাবে। তখন আমি বললাম, ভাইয়া রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। তারপর আরো কিছু কথা বলে চলে আসলাম বাস স্টেশনে। তারপর একটা বাসে উঠলাম আর বাসে উঠে পকেট থেকে ফোনটা বের করে সিমটা ভেঙে ফেললাম যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। আর নতুন একটা সিম ওপেন করলাম যেখানে শুধু লিজার নাম্বারে কল দিলাম। এরপর বাস চলতে লাগলো তার আপন গতিতে, আর আস্তে আস্তে চলে আসতে লাগলাম আমার চিরচেনা সেই গ্রামে, যেখানে জড়িয়ে আছে হাজারো স্মৃতি, যেটা চাইলে কখনো ভোলা সম্ভব না। এরপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসে এসে আম্মুকে ডাক দিলাম। আমার ডাক শুনে আম্মু বাহিরে আসলো আর আমাকে দেখে কেঁদে দিল। জানি না সেটা কিসের কান্না, আনন্দের নাকি দুঃখের। তখন আম্মু বলল, কি রে, তোর হাতে পায়ে সব কি? তোর কি হয়েছে? আম্মু তেমন কিছু না, একটু রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছি। কিন্তু আম্মু বিশ্বাসই করতে চাচ্ছে না। মায়ের মন তো
বুঝতেই পারছেন, তবু অনেক কষ্টে বোঝালাম। যাই হোক, তারপর নিজের রুমে গেলাম। রুমটা সেই আগের মতোই আছে, কত স্মৃতি এই রুমে। নিজের রুমে বসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। হঠাৎ ছোট বোন লাবণী এসে হাজির। কিরে ভাইয়া, কখন আসলি? বাবা, কত বড় হয়ে গেছিস, তোকে তো বিদায় করতে হবে। ভাইয়া একটু। আচ্ছা, আর বলবো না, এইমাত্র আসলাম। তা কোথায় গিয়েছিলি? এই তো ভাইয়া, ঝিনুকদের বাসায়। তা আমার জন্য কি নিয়ে আসলে? কিছু আনি নাই। ভাইয়া, তোর শরীরে এসব কি হচ্ছে? ব্যান্ডেজ করা কেন? এতক্ষণে সে খেয়াল করলো আমার শরীরের দিকে, কারণ গায়ে তখন লুঙ্গি ছিল। আরে তেমন কিছু না, রিক্সা থেকে পড়ে একটু ব্যথা পেয়েছি। তুই কখনো সিরিয়াস হবি না। এখানে একটু ব্যথা, যদি তোর কিছু হয়ে যেত। আরে পাগলি বোন আমার, কাঁদিস না। আরে আমার কিছু হয় নাই, এ দেখ আমি ঠিক আছি। তখন লাবণী আমার সামনে আসলো আর বলল, দেখি কতটা ব্যথা পেয়েছিস। আরে এটা খুলিস না, ব্যথা পাবো। ডাক্তার খুললে বুঝি বলতে পারতি। আয়, এই ওষুধগুলো লাগিয়ে দিই। একটা কথা তো আপনাদের বলতে ভুলে গেছি, আর সেটা হচ্ছে লাবণী কিন্তু ডাক্তারি পড়তেছে। যাই হোক, একটু পর আব্বু বাসায় আসলো, আর সেই একই প্রশ্ন, কিভাবে ব্যথা পেয়েছি, তাকেও বোঝাতে হলো। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আজ খুব আনন্দ লাগছে, কতদিন পর নিজের পরিবারের সাথে বসেছি। আর অন্যদিকে সকালে রিয়া নীলা ঘুম থেকে উঠে সোজা আমার রুমের সামনে আসলো, কিন্তু সেখানে এসে তারা অবাক হলো। আর সেটা হচ্ছে আমার রুমের সামনে তালা ঝুলছে, আর তারা বুঝতে পারছে না তালা কেন ঝুলছে, আর আমি কোথায় গেলাম এত সকালে। তখন নীলা ফোন বের করলো আর আমার নাম্বারে কল দিল, কিন্তু তখন তারা আরো বেশ অবাক হলো। আর সেটা হচ্ছে আমার ফোন বন্ধ দেখাচ্ছে, কিন্তু নীলা ভালো করে জানে আমার ফোন কখনো বন্ধ থাকে না। তাহলে কি রাফি ভাইয়া সত্যি চলে গেল? আমারও তো মনে হচ্ছে, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। জানিস, লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, কেমন ব্যথা পেয়েছে সেটাও দেখতে পারলাম না। একা একা কোথায় গেল সেটাও জানতে পারছি না, ফোনটা বন্ধ করে রেখেছে। তখন তারা রুমে চলে আসলো আর আঙ্কেলকে বলতে লাগলো, আব্বু, রাফি ভাইয়া হয়তো চলে গেছে, তার রুমে তালা মারা দেখলাম, আর ফোনটাও বন্ধ। এত সকালে চলে গেল, এখন যেন শরীরের কি অবস্থা, অনেক ব্যথা পেয়েছিল ছেলেটা। আর এদিকে সানজিদা এসব শুনে তো নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সেই লেভেলে ডান্স করতেছে। আজ তার মিশন সাকসেস হয়েছে, সে রাফিকে বাসা থেকে তাড়াতে পেরেছে। আর সে ভীষণ খুশি, তাই সে খুশি মনে কলেজে যেতে লাগলো। কলেজে গিয়ে তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতে লাগলো। হঠাৎ তার এক বান্ধবী বলল, আচ্ছা সঞ্জিদা, ওই ছেলেটার কি খবর? কোন ছেলের? গতকাল যাকে অপমান করলি, আবার তোকে বাসাতে গিয়ে ব্যথা পেয়েছে। সেটা আমি কি করে বলবো? ওর খবর কি শুনেছি আমাদের বাসা থেকে চলে গেছে? তবে তুই কাজটা কিন্তু ভালো করিস নেই। ছেলেটা যদি সেদিন তোকে না বাঁচাতো, তাহলে আজ তুই এখানে থাকতি না, হয়তো হাসপাতালের বেডে, নয়তো মাটির নিচে। মানে কি? কেন, তুই মনে হয় কিছুই জানিস না, এমন ভাব নিচ্ছিস। সত্যি আমি বুঝতে পারছি না, একটু বলতো সেদিন ঠিক কি হয়েছিল? আচ্ছা চল আমার সাথে। ওই দিন যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে একটা দোকান আছে, আর সেটাতে সিসি ক্যামেরায় আছে, সেটাতে হয়তো ভিডিও হয়েছে। আয় গিয়ে দেখে আসি। তখন তারা সানজিদার সাথে যেতে লাগলো, কারণ সানজিদা সেদিন কিছুই বুঝতে পারে নাই। আর বুঝবে কি করে, কানে তো ছিল হেডফোন। তখন দোকানে গেল, আর দোকানিকে অনেক রিকোয়েস্ট করার পর ভিডিও দেখতে দিল। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সানজিদা কানে হেডফোন দিয়ে রাস্তার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে, আর পেছন থেকে আসছে বড় একটা ট্রাক। আর সেটা দেখে রাফি দৌড়ে সানজিদাকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে নিয়ে পড়লো, আর রাফি ব্যথা পেল। আর পরেরগুলো তো সানজিদার মনে আছে। পরে সানজিদা সেখান থেকে বাসা চলে আসলো আর ভাবতে লাগলো, আমি এত বড় ভুল করেছি আর অন্যায় করেছি, যে আমাকে নতুন করে বাঁচিয়েছে তাকে আমি কি করলাম? এটা আমি এসব ভাবতেছে আর নিচে একা একা কান্না করতেছে সানজিদা। আর এদিকে আমি খাবার খেয়ে সবার সাথে একটু গল্প করলাম। তখন আম্মু বলল, আচ্ছা তুই গিয়ে রেস্ট নে, এমনিতেই এমন অসুস্থ, তার উপর আবার ঢাকা থেকে আসলি। তখন আমি আমার রুমে আসলাম আর শুয়ে পড়লাম। বিকেলে না হয় একটু হাঁটতে বের হবো, শুয়ে আছি। হঠাৎ মনে পড়লো সানজিদা সেই কথাগুলো। সত্যি কি সানজিদা আমাকে ভালোবাসেনি? তাহলে ওই কথাগুলো কি ছিল? একসাথে ঘুরতে গিয়েছি সেদিন তো একটা, থাক আপনারা তো জানেনই। এসবই কি শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে? সে বললেই পারতো
সে আমাকে সহ্য করতে পারে না, তাহলে তো আমি চলে আসতাম। কি দরকার ছিল আমার মনটা নিয়ে খেলা করার? এই প্রথম কোনো একটা মেয়েকে ভালোবেসেছিলাম, আর সে আমাকে এভাবে ধোকা দিল। সে নাকি কখনোই আমাকে ভালোই বাসেনি। কি অদ্ভুত এই পৃথিবী, আর কি অদ্ভুতই তাদের চিন্তা ভাবনা। আজকাল প্রতিশোধ নেওয়ার জন্য মানুষের মন নিয়েও খেলা করে। আর আমিও বা কেন বুঝতে পারি নাই সঞ্জিতার এই প্রেম খেলা। কেন এত স্বপ্ন দেখতে গেলাম এই মেয়েটাকে নিয়ে, যে কিনা স্বপ্ন দেখতো কিভাবে আমাকে অপমান করবে, কিভাবে আমাকে ছোট করবে। নাকি আজকালের ভালোবাসাটা এরকম? আজ এই চোখের পানিটাও কেমন যেন স্বার্থপর, নিজের চোখের জন্য না কেঁদে অন্যের জন্য কাঁদে। এসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আসলে আমিও না খুব বোকা, বাড়িওয়ালার মেয়ের সাথে গিয়ে প্রেম করতে গেলাম। আরে তোর বোঝা উচিত ছিল তুই রাস্তার ছেলে, তোকে রাস্তায় মানায়, কোনো মেয়ের সাথে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম, শরীর ক্লান্ত তাই। আর অন্যদিকে সঞ্জিতা রুমে এসে কান্না করতে থাকে। কি করলো সে এমনটা করতে পারলো যে তাকে বাঁচিয়েছে তাকে সে এক প্রকার মেরে ফেললো। জানি না রাফি কেমন আছে আর কেমন ব্যথা পেয়েছে। সেদিন তো রাগে আর জিদের কারণে এসব করলাম, আজ কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে রাফির গায়ে যতটা আঘাত লেগেছে তার থেকে বেশি আঘাত এখন আমার গায়ে লেগেছে। সঞ্জিতা এক প্রকার কান্না করে দেয়। তখন সে ফোন বের করে আর আমার নাম্বারে কল দিতে থাকে। কিন্তু কি হবে, আমার সিমটা তো বন্ধ। সঞ্জিতা বারবার আমার ফোন বন্ধ পেয়ে কান্না করে বলতে থাকে, প্লিজ ফোনটা ওপেন করো প্লিজ। কিন্তু লাভ হবে না, কারণ আমি তো সিমটা ভেঙে ফেলেছি। এরপর সঞ্জিতা কান্না করতে থাকে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে বিকেলে একটু হাঁটতে বের হলাম। শুনেছি মন খারাপ থাকলে নাকি বিকেলের হাওয়াতে মনটা ভালো হয়ে যায়। ফোনটা বের করে রনিকে কল দিলাম। কিরে শালা, আমাদেরকে তো ভুলেই গেলি, বাড়িতে আসিস না, গ্রামটাকে কি ভুলে গেলি? শালা, আমি তো গ্রামে আছি। কি কখন আসলি আর এখন কোথায় আছিস? এই তো বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। ওখানেই দাঁড়া, আমি আসতেছি। তারপর রনি ফোনটা কেটে দিল। অনেকদিন পর এই গাছের নিচে আসলাম। কত স্মৃতি আছে এই গাছের সাথে, ছোট সময় কত মজা করতাম আমরা, আর এখন সেই আনন্দটা আর নেই। সময়ের ব্যবধানে কত কিছু বদলে গেল। এখন সবাই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় কষ্ট। বন্ধুদের সাথে সময় দেওয়ার মতো টাইমটুকু হয় না। কত সুন্দর এবং আমার প্রিয় একটা জায়গা। আজ যদি এখানে আমার সাথে সঞ্জিতা থাকতো তাহলে কত ভালোই না লাগতো, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ সঞ্জিতা তো আমার মুখটাই দেখতে পারে না। এতটা ঘৃণা করে সে আমাকে। এসব ভাবছি, হঠাৎ পেছন থেকে একটা চট দিয়ে বলে উঠলো, কি রে কেমন আছিস? তাকে দেখি সজল, রনি, জাহিদ এসেছে। এই তো আলহামদুলিল্লাহ, তোরা সবাই কেমন আছিস? কিরে তোর এসব কি হয়েছে হাতে, পায়ে ব্যান্ডেজ কেন? আরে ওইটা কিছু না, রিক্সা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ছাড় তো এসব, বল কেমন আছিস? আমরা আর ভালো। তারপর আমরা গল্প করতে লাগলাম। হঠাৎ সজল জিজ্ঞেস করলো, কি রে বিয়ে করবি না? এই বিয়ের কথা শুনে আমার মনটা আবার খারাপ হয়ে গেল। কত স্বপ্ন ছিল সঞ্জিতাকে নিয়ে, তাকে বিয়ে করব। ছোট ছোট কিছু স্বপ্ন ছিল, হয়তো সেই স্বপ্নগুলো নিজের ভিতরে চাপা দিয়ে রাখতে হবে, হয়তো কখনো প্রকাশ হবে না আমার স্বপ্নগুলো। শালা, তোর বিয়ের খবর নাই, আবার আমারটা নিয়ে ভাবে। আসলে দোস্ত, ছোট্ট একটা চাকরি করি, এটা দিয়ে সংসারটাই চলে কোনো রকম। আবার বিয়ে করলে বুঝতেই পারছিস আমার লিভারের সমস্যা। ওনার মাসে 4-5 হাজার টাকা লাগে। এখন বল আমি কি করতে পারি? আচ্ছা, আমি আবার ঢাকা গেলে তোর জন্য একটা জবের ব্যবস্থা করব। আশা করি পড়ার এত সমস্যা হবে না। তারপরে বিয়েটা করে নিস। তারপর তাদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরতে লাগলাম। তাদের সাথে থাকার সময় এক মিনিটের জন্য সঞ্জিতের কথা মনে পড়েনি, কিন্তু এখন খুব মিস করতেছি মেয়েটাকে, কারণ আমি তো সত্যি ভালোবেসেছিলাম তাকে। হয়তো সে আমার ইমোশন নিয়ে মজা করেছে, খেলা করেছে আমার ভালোবাসাকে নিয়ে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে পরিবারের সবার সাথে বসে আড্ডা দিতে লাগলাম। আড্ডার মাঝে হঠাৎ আম্মু বলল, বাবা এবার তো বিয়েটা করে ফেল। আম্মু, এত বিয়ে কেন করো? ওকে, আর করব না। আমি মারা গেলে পরে বিয়ে করিস। আর আমাদের বয়স হয়েছে, আমাদের কি ইচ্ছে করে না নাতি নিয়ে সময়টা কাটাতে? হয়েছে, এত কথা বলতে হবে না, আমি একটু সুস্থ হই তারপর। কি, তুই বিয়ে করবি? আচ্ছা আমরা তাহলে মেয়ে দেখি। ও, তোর না একটা মেয়ের সাথে রিলেশন আছে?
ওই বাড়িওয়ালার মেয়ের সাথে? ওর বাবার সাথে গিয়ে আমরা কথা বলবো? ওর কথা বলতেই আমার মনটা খারাপ হয়ে গেল। কত স্বপ্ন ছিল আমার, আর আজ সেই স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে হচ্ছে। কি রে, কথা বলিস না কেন? আম্মু, ওর সাথে তো আমার রিলেশন হয়ই নাই। এমনিতেই তোমার সাথে মজা করেছিলাম। কোথায় ওরা আর কোথায় আমি, তাদের সাথে আমাদের যায় না। ওরা হচ্ছে বাড়িওয়ালা, আর আমরা হচ্ছি তাদের বাসার ভাড়াটিয়া, ছোট লোক, রাস্তার ছেলে। তাদের সাথে আমাদের যায় না। তার চেয়ে বরং তুমি মেয়ে দেখো। ও আচ্ছা। তখন আম্মু উঠে চলে গেল। জানি আম্মু মন খারাপ করেছে, কারণ তার ছেলে নিজেকে ছোট লোক, রাস্তার ছেলে মনে করছে। কিন্তু কি করব, কোনো একজন তো এই কথাগুলো আমাকে বলেছিল। তারপর আমি আমার রুমে চলে আসলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। ভেবেছিলাম পরিবারের সাথে থাকলে হয়তো মেয়েটাকে ভুলতে পারবো, কিন্তু এখানে এসে সবচেয়ে বেশি তার কথাটাই মনে পড়ছে। যাই হোক, আমি ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুক ঘাটাঘাটি করতে লাগলাম। আর এদিকে সঞ্জিদা নিজের রুমে বসে ভাবতে লাগলো আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো। আমি তাকে বাঁচানোর জন্য নিজে ব্যথা পেলাম, আমাকে না অপমান করলো। ইস, ভাবতে লজ্জা লাগতেছে। আমি তো তাকে ভালোবাসি নাই, শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই এই অভিনয়টুকু করা। তাহলে কেন তাকে এখন এত মিস করতেছি? মনে হচ্ছে তার বুকটাই যেন আমার সবচেয়ে নিরাপদ জায়গা, তার হাতটাই যেন আমার সবচেয়ে বড় ভরসা। আচ্ছা, সেও কি এখন আমায় মিস করতেছে, নাকি আমাকে নিয়ে খারাপ কিছু ভাবতেছে? এভাবে সে সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। আর এদিকে আমি সঞ্জিদাকে বলে থাকার জন্য একটা মুভি দেখতে লাগলাম। কিন্তু তখন মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ মুভিটাও এমন একটা কাহিনী হয়েছে যেটা দেখে আবার সেই মেয়েটার কথাই মনে পড়ে গেল। তাই মুভিটা বন্ধ করে শুয়ে রইলাম। আজ বুঝতে পারলাম মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কেন নেশা জগতে যায়। এভাবে 2 দিন চলে গেল। আজ হঠাৎ সকালে আম্মু আসলো আর বলল, রাফি বাবা, তোর জন্য আজকে মেয়ে দেখতে যাব, রেডি থাকিস। আম্মু, আমি যাব না, তোমাদের পছন্দ হলেই আমার পছন্দ। আরে চল, গিয়ে একটু ঘুরেও আসতে পারবি। আর তোর মামা এই মেয়েটার কথা বললো, তোর মামার বন্ধুর মেয়ে, খুব ভদ্র নাকি মেয়েটা? তোমরা যাও। আর এদিকে সঞ্জিদা কলেজে যাবে, আজকে তার সাথে তার আব্বুও যাবে। তারপর তারা কলেজে যেতে লাগলো। ওই দিন যেখানে ঘটনাটা ঘটে, মানে সঞ্জিদা আমাকে চর মারে, সেখানে যেতেই একটা লোক এসে বলে, আরে তুমি ওই মেয়েটা না, ওই দিন যে একটা ছেলে তোমাকে বাঁচালো আর তুমি তাকে অপমান করলে আর জ্বরও মারলে? আচ্ছা, তোমার এত অহংকার কিসের? আর এই ভদ্রলোককে হয়তো তোমার বাবা, তাই না? আমার মেয়ে সে। কিন্তু আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, আপনি কিছু জানেন না? না তো, মাত্র আপনার কাছ থেকে শুনছি, একটু খুলে বলবেন? শুনেন তাহলে। ওই দিন এই মেয়েটা কানে হেডফোন দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, আর পেছন থেকে একটা ট্রাক আসছিল। আর তখন একটা ছেলে এটা দেখে দৌড়ে এসে নিজের জীবন বাজি রেখে মেয়েটাকে বাঁচালো এবং নিজে অনেক ব্যথাও পেল। তারপর আপনার মেয়ে ছেলেটাকে অনেক অপমান করলো, ভাড়াটিয়া, ছোট লোক, নানা কথা, এবং ছেলেটাকে একটা চড়ও মেরেছিল। তারপর মেয়েটা চলে যায়। তখন আমরা ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাই। আমি স্পষ্ট দেখেছিলাম ছেলেটার চোখে পানি কেটে গেছে। এই জন্য না, এত মানুষের সামনে এভাবে অপমান। আবার মেয়েটাকে নাকি ছেলেটা ভালোবাসে, কিন্তু মেয়েটা নাকি তার সাথে অভিনয় করেছে। এগুলো শুনে আঙ্কেল সঞ্জিদার দিকে তাকালো। আর তখন সঞ্জিদা নিচের দিকে তাকায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। সঞ্জিদাও তো এসব জানতো না, তাকে বাঁচানোর জন্য রাফি এরকম করেছে। হয়তো সেদিন রাফি না থাকলে আমি বেঁচেই থাকতাম না। তখন আঙ্কেল বলল, তোমাকে কলেজ যেতে হবে না, বাড়িতে আসো। এটা বলে আঙ্কেল বাসার দিকে যেতে লাগলো, আর পেছনে সঞ্জিদাও যেতে লাগলো। আঙ্কেল হাসছে আর ভাবছে, আমি রাফির সামনে কিভাবে মুখ দেখাবো? সে তো আমায় বলতে পারতো যে সঞ্জিদার জন্য তার এরকম হয়েছে, কিন্তু সে তো বলল না। এভাবে তারা বাসায় চলে আসে। আর তখন আঙ্কেল ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। সঞ্জিদাকেই আঙ্কেল চর মারলো আর বলতে লাগলো, তুই আমার মেয়ে, এটা বলতেও আমার লজ্জা করতেছে। তুই আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করলি, যে তোকে তার জীবন বাজি রেখে বাঁচালো, তাকে তুই অপমান করলি। আঙ্কেলের চিল্লাচিল্লি শুনে রিয়া আর নীলাও আসলো। আর সঞ্জিদা ভয়ে কষ্টে কান্না করতে লাগলো, কোনো কথা বলছে না। আজ থেকে তোর কলেজ বন্ধ, আর বাসা থেকেও বের হতেও পারবি না। এটা বলে আঙ্কেল চলে গেল। আর তখন সঞ্জিদা ফ্লোরে বসে পড়ে আর কান্না করতে থাকে। তখন রিয়া আর নীলা জিজ্ঞেস করলো,
আপু কি হয়েছে? আপু এরকম কেন করছে? আর তুই বা কান্না করছিস কেন? অনেক বড় ভুল করে ফেলেছি রে। আমি তো আর থাকতে পারছি না। এই গেমটাতে হয়তো আমি হেরে গেছি। রাফিকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি নিজেই হেরে গেছি তার ভালোবাসার কাছে। আমি বাঁচতে পারবো না এই রাফিকে ছাড়া। কি বলছিস জাতা? কি হয়েছে একটু খুলে বল তো। এসব শুনলে বাবার মতো তুইও বলবি। বোন হিসেবে পরিচয় দিতে তোদের লজ্জা হচ্ছে। যেটা হয়েছে সেটা বাদ দিই, আমাদের সব খুলে বল, দেখি আমরা কিছু করতে পারি কিনা। তাহলে শোন। তারপর সানজিদা সবকিছু খুলে বলে কি হয়েছে রাফির সাথে। এসব শুনে রিয়া আর নীলা বলল, আপু এটা কিন্তু তুই একদম ঠিক করিস নাই। ছেলেটা তোকে ভালোবেসেছিল আর তুই তার ভালোবাসা নিয়ে খেলা করলি, মনটা ভেঙে দিলি ওর। কত সরল একটা ছেলের সাথে এরকম করলি। প্লিজ আমাকে আর কিছু বলিস না, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে রে রাফির জন্য। এখন কি করতে চাইছিস সেটা বল। জানি না কি করবো, কিন্তু যে কোনো কিছুর বিনিময়ে আমার রাফিকে চাই, তাহলে আমি বাঁচতে পারবো না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ভাইয়া তো গ্রামে চলে গেছে আর আমরা এটা জানি না তার গ্রাম কোথায়, তাহলে তাকে খুঁজবো কি করে? আচ্ছা যদি খুঁজে পাও আর পরে যদি সে তোমাকে মেনে না নেয় আর অপমান করে? করুক অপমান, তবুও তাকে আমার চাই। একটু হেল্প কর না আমাকে। আচ্ছা ঠিক আছে, ভাবতে দে কিভাবে কি করা যায়। তখন সানজিদা তার রুমে আসে আর শুয়ে ভাবতে থাকে কিভাবে জানবে রাফির গ্রামের বাসা কোথায়। আর এদিকে আমি বাসায় বসে আছি, আজকে ব্যান্ডেজ করে ফেললাম। হঠাৎ ফোনটা বাজতে থাকে, তাকে দেখি লিজা কল দিয়েছে। তখন আমি কলটা রিসিভ করলাম। কেমন আছো মিস লিজা? ভালো। তা গ্রামে গিয়ে তো আমাদের ভুলে গেলে? আরে না, ভুলবো কেন, আসলে অনেকদিন পর গ্রামে আসলাম, বুঝতেই তো পারছো। তাই ওই দিকের খবর কি? ভালো। তবে ঢাকা কবে আসতেছো? আর ঢাকা, বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বুঝতে পারছি না কি করব। আজকে নাকি মেয়ে দেখতে যাবে, কি করব বুঝতেই পারছি না। বিয়েটা করে নাও। আরে ধুর, মজা করো না। তারপর ওর সাথে গল্প করতে লাগলাম। একটু পর বাসা থেকে রেডি হয়ে সবাই মেয়ে দেখতে গেল আর আমি বসে বসে নোটবুকে লিখতে লাগলাম। আর এদিকে সানজিদা আর তার দুই বোন মিলে ভাবতে লাগলো কিভাবে কি করা যায়। হঠাৎ রিয়া বলে উঠল, পেয়ে গেছি। তোমাদের এই মনে আছে আব্বু যেদিন রাফি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল আর কি বলেছিল? কি বলেছিল? আমি তো এসব ভালো করে শুনি নাই। বলেছিল আব্বুর গ্রামের ছেলে রাফি ভাইয়া। তাই নাকি? কিন্তু আমি তো জানি না আব্বুর বা আমাদের গ্রামের বাসা কোথায়, কখনো তো যাওয়া হয় নাই। সেটা আব্বুর কাছ থেকে জানতে হবে। তখন তারা আঙ্কেলের কাছে যায়, তাদের বাবার কাছে। আচ্ছা আব্বু, আমাদের দাদুর বাসা কোথায় সেটা তো জানি না। আমার গ্রামের বাসায় তো তোমাদের কখনো নিয়ে যাওয়া হয় নাই। গাজীপুর শ্রীপুরে আমাদের গ্রামের বাসা। ও আচ্ছা, তাহলে রাফি ভাইয়ের বাসাও তো সেখানে? কিন্তু কেন? সেটা পরে দেখতে পাবে, এখন আমার কাজ আছে, আমি যাই। তখন রিয়া সানজিদার রুমে আসে আর বলে, আপু খোঁজ পেয়ে গেছি, রাফি ভাইয়ার বাসা গাজীপুরে শ্রীপুরে। আমাকে সেখানে যেতে হবে আর তাকে খুঁজে বের করতে হবে। সেটা তোমার ইচ্ছে, তুমি কি করবে? আমি যে তাকে সত্যি ভালোবেসে ফেলেছি, তাকে আমার চাই, যেভাবেই হোক। আর এদিকে সবাই মেয়ে দেখতে গেছে আর আমি মনে মনে দোয়া করতে লাগলাম যাতে মেয়ে তাদের কোনোভাবেই পছন্দ না হয়, কারণ এখন বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। ছোট বোনও গেছে, বাসায় এখন শুধু আমি একা। এভাবে বিকেল হয়ে আসলো আর সবাই বাসায় ফিরে আসলো। ছোট বোন এসে বলল, ভাইয়া ভাবিকে তো আমাদের খুব পছন্দ হয়েছে, দুদিন পর তারা আসবে আমাদের বাসায়। আল্লাহ, এটা কি বলে? আমার তো তাহলে কবুল হয় নাই। যাই হোক, এভাবে দিনটা কেটে গেল। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এভাবে 2 দিন কেটে গেল। আজকে মেয়েদের বাসা থেকে নাকি আমাকে দেখতে আসবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও বাসায় থাকতে হচ্ছে। কি করব? আমার তো হাত পা বাঁধা। আম্মু কি বলল সেটা তো আপনাদের মনে আছে। তারা সবকিছু দেখে বলল তাদেরও পছন্দ হয়েছে, এখন শুধু বিয়েটা হলেই হয়। লঠেলা, এখন আবার আমাকে বিয়ে করতে হবে। যাই হোক, তারা নাকি পরে বসে বিয়ের ডেটটা ঠিক করবে। আর দিকে সানজিদা ভাবতে লাগলো
আগামীকাল সে রওনা দিবে আমার বাসার উদ্দেশ্যে। তার ফোনে আমার একটা পিক আছে, সেটা দেখাতে দেখাতে আমার কাছে আসবে। যাই হোক, এদিকে আমি তো চিন্তা করতে লাগলাম সানজিদার কথা। সে এখন কি করছে? হয়তো ভালোই আছে, আর ভালো থাকারই তো কথা, কারণ সে তো তার মিশনে সাকসেস হয়েছে। হেরে গেছে শুধু আমি। রাতে শুয়ে আছি, হঠাৎ লাবণী এসে হাজির। কিরে ভাই, কি করিস? কিছু না, শুয়ে আছি। ভাইয়া, ভাবি কিন্তু হেবি সুন্দর, তোর সাথে যা মানাবে না বলে বোঝাতে পারবো না। থাক, আর বোঝাতে হবে না। আর এখনই এত ভাবি ভাবি করিস না, আগে বিয়েটা হোক। এখনো এত ভাবি ভাবি ডাকলে পরে কি ডাকবি? ধুর, তুই এরকম কেন? যা, এত কথা বলিস না। তোর কাজ থাকলে সেটা কর, এখন যা। তারপর লাবণী চলে গেল, আর আমিও ঘুমিয়ে পড়লাম। আর এদিকে সানজিদা সবকিছু রেডি করে নিল। সকাল হওয়া মাত্র সে বেরিয়ে পড়বে রাফির গ্রামের উদ্দেশ্যে। তারপর সানজিদাও ঘুমিয়ে পড়ল। আর এভাবে রাতটা কেটে ভোরের আলো ফুটলো, আর সানজিদাও বেরিয়ে পড়লো একটা রিক্সা করে বাস স্টেশনে আসলো। তারপর বাসে করে আসতে লাগলো। আর এদিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, আর একটু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে স্কুলের মাঠে আসলাম, আর দেখলাম ছোটরা ক্রিকেট খেলছে। আর বরাবরের মতোই আমার ক্রিকেট খুব পছন্দ, তাই আর দেরি না করে হাতে ব্যথা নিয়েও তাদের সাথে খেলতে নেমে পড়লাম মাঠে। কিছু সময় খেলার পর বাসায় চলে আসলাম। আর এদিকে সানজিদা আমাদের গ্রামে এসে পড়লো, কিন্তু সে তো এখানে কিছুই চেনে না। তখন একজন লোককে আমার পিক দেখিয়ে জিজ্ঞেস করলো আমার বাসা কোন দিকে। তখন লোকটি বলল, এখান থেকে কিছুটা সামনে যাবেন, গিয়ে একটা মসজিদ দেখবেন, আর ওখানে গেলে যে কাউকে দেখালে ওদের বাসায় নিয়ে যাবে। তখন সানজিদা আবার হাঁটতে লাগে। গ্রামের আঁকাবাঁকা পথ সানজিদার হাঁটতে ভালোই লাগছে। এই প্রথম সানজিদা গ্রামে এসেছে, মাঠে কৃষক কাজ করছে, আর সানজিদা সেগুলো দেখছে আর হাঁটছে। কিন্তু সে আর মসজিদ খুঁজে পাচ্ছে না। আর ওই রাস্তা দিয়েই আমার বন্ধু সজল বাজারে যাচ্ছিল। তাকে দেখে সানজিদা জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, এই ছেলেটার বাসা কোন দিকে বলতে পারেন? সজল আমার পিকটা দেখলো আর বলল, বলতে পারি, কিন্তু তাকে কেন খুঁজছেন সেটা বলবেন। আসলে সে আমার ফ্রেন্ড, ঢাকায় থাকি। কোনো একটা বিষয় নিয়ে আমার ঝগড়া হয়, পরে সে গ্রামে চলে আসে আর নাম্বারটাও চেঞ্জ করে নেয়। ও আচ্ছা, তাহলে আপনি আমার সাথে চলেন, আমি নিয়ে যাচ্ছি ওদের বাসায়। ধন্যবাদ ভাইয়া। আমি আর রাফি একসাথে লেখাপড়া করছি, আর আপনি কি জানেন তার আর একটা নাম আছে, আর সেটা হচ্ছে সুজন। জানি, ও যে লেখালেখি করে সেটা তো দেখেছি। এভাবে কথা বলতে বলতে সজল সানজিদাকে আমাদের বাসায় নিয়ে আসলো। আর এদিকে আমি দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর ক্রিকেট খেললাম, শরীরটা ক্লান্ত লাগছে। আর ওইদিকে সানজিদাকে আমাদের বাসায় নিয়ে এসে সজল আম্মুকে ডাকতে লাগে, চাচি, ও চাচি, দেখো কাকে নিয়ে আসছি। কিরে সজল, কাকে নিয়ে আসলি? এ মা, এটা দেখে একটা মেয়ে, বিয়ে করলি নাকি? আরে না চাচি, মেয়েটা আপনার পোলারে খুঁজতেছে, তাই নিয়ে আসলাম। আমার পোলারে খুঁজে কে তুমি মা? আসসালামু আলাইকুম আন্টি, আসলে আমি রাফির ফ্রেন্ড, ঢাকা আমার বাসা। ও আচ্ছা, ভিতরে আসো। কিন্তু রাফি তো আমাকে বললো না যে ঢাকা থেকে তার বন্ধু আসবে। আন্টি আসলে এটা সে নিজেও জানে না, আমাদের মাঝে একটু ঝামেলা হয়েছিল আর তারপর থেকে নাম্বারটা চেঞ্জ করে ফেলেছে, তাই দেখতে আসলাম তার কিছু হয়েছে কিনা। কোথায় সে? সে তো ঘুমিয়ে আছে। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। না না থাক আন্টি, আমি দেখতেছি। ও রুমটা কোন দিকে? ওই যে ওইটা, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আর এদিকে সানজিদা আমার রুমে আসলো আর দেখলো আমি শুয়ে আছি। তখন সে আমার কাছে আসলো আর পাশে বসলো। সানজিদা আমার ঘুমন্ত সেই মুখটা দেখতে লাগলো, কত নিষ্পাপ লাগছে ছেলেটাকে। তখন সে মনের অজান্তেই আমার কপালে একটা ইয়ে বসিয়ে দেয়। না মানে বুঝতেই তো পারছেন, আমার আবার এসব বলতে লজ্জা লাগে। আর এদিকে আমার বুকে হঠাৎ ভারী কিছু অনুভব করলাম, মনে হচ্ছে আমার উপর কেউ শুয়ে আছে। তখন হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, আর ঘুম ভাঙার পর দেখতে পেলাম আমার উপর কোনো একটা মেয়ে শুয়ে আছে। এটা দেখে তো আমি বুদবুদ বলে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে সানজিদা আমার বুক থেকে মাথা ওঠায়। আসলে সানজিদা অনেকটা টায়ার্ড ছিল। তখন সে আমার বুকে এসে ঘুমিয়ে যায়, আর আমার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। আমি ভূত করে চিৎকার করছি দেখে সে আমার মুখ চেপে ধরে আর বলে, আরে চিৎকার করো না, আমি সানজিদা।
আমি ওকে দেখে তো অবাক, সে এখানে কি করে? আপনি এখানে কেন? তোমার কাছে এসেছি, আসলে সেদিনের জন্য সরি বলতে এসেছি, আর সারা জীবনের জন্য তোমার হতে এসেছি। দেখেন, মজা করার সময় বা জায়গা এটা না। আমি মজা করছি না, আমি একদম সিরিয়াস। কিন্তু আমি তো সিরিয়াস না। আর ওই দিনের জন্য সরি কেন বলছেন? সরি তো আমি বলবো। ওই দিন আপনাকে ধাক্কা না দিলে হয়তো আপনি পড়ে যেতেন না, আর ব্যথাও পেতেন না। আর আমার মতো ছোট লোক রাস্তা ছেলের কাছে কেন আসছেন? এটা কিন্তু ঠিক করলেন না। প্লিজ রাফি, আমাকে আর লজ্জা দিও না প্লিজ, আমি আর পারছি না, আমাকে ক্ষমা করে দাও। আরে কি বলছেন কি আপনি? আপনি কেন সরি বলছেন? সরি তো আমি বলবো, কারণ আপনি না চাওয়া সত্ত্বেও আমি আপনাদের বাসায় ভাড়া থেকেছি। প্লিজ রাফি, এসব বলো না। আমি ভুল করেছি, তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছি, আর এখন সত্যি আমি তোকে খুব ভালোবাসি। ভালোবাসা? আপনি চলে যেতে পারেন, কারণ আমার বিয়ে ঠিক হয়েছে, আর চাইলে বিয়েটা খেয়ে যেতে পারেন। কি? তোমার বিয়ে ঠিক হয়েছে? আমি বিশ্বাস করি না, তুমি এমনটা করতেই পারো না। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, প্লিজ রাফি। দেখেন, আমিও আপনাকে খুব ভালোবেসেছিলাম, নিজের থেকে খুব বেশি, কিন্তু তার বদলে আপনার কাছ থেকে কি পেয়েছিলাম? এক বুক কষ্ট আর অপমান। আর চাই না কারো ভালোবাসা। আপনি ভালো, ভদ্র এবং বড় লোকের মেয়ে, ভালো একটা ছেলে দেখে বিয়ে করতে পারেন। আর আমি ছোট লোক, রাস্তার ছেলে, আমার সাথে আপনার যায় না। এর ভেতরে আম্মু এসে হাজির। এই যে মা, আসো। আর ওই হারামজাদা, তুই আগে বলিস নাই কেন তোর ঢাকা থেকে বন্ধু আসবে? সেটা আমি জানলে তো। আন্টি আমি খাবো না, চলে যাবো এখন। সে কি, এত দূর থেকে এলে আর এখনই চলে যাবে? এটা তো হবে না। না আন্টি, যার জন্য এসেছি সেই চলে যেতে বলেছে, তাহলে এখানে থেকে কি লাভ? আচ্ছা, তুমি আগে আসো, খাবার খাও, তারপর দেখা যাবে। ওই হারামজাদা, তুই এদিকে আয়। তখন আমি আম্মুর কাছে গেলাম, তখন আম্মু বলল, এই যে এগুলো নিয়ে আয়। মেয়েটা এত দূর থেকে এলো, এখন যদি চলে যায় অনেক রাত হয়ে যেতে পারে, আর একা একটা মেয়ে এত রাতে যাওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। তখন আমি বাজারে গেলাম, আর এদিকে আম্মু সঞ্জিতাকে খাবার দিল। সঞ্জিতা খাচ্ছে, আর আম্মুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আন্টি, রাফিকে কোথায় বিয়ে দিচ্ছেন? ও ও কি তোমাকে সেটাও বলে নাই? না আন্টি, তাই তো জিজ্ঞেস করলাম। দেখছো কেমন বান্দর পোলা, নিজের বন্ধুদেরও বললো না, তার মামার বন্ধুর মেয়ের সাথে। আর বিয়ের দিন কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে। জি আন্টি। তারপর সঞ্জিতা খাওয়া দাওয়া করলো, আর তারপর সে চলে যেতে চাইলো, কারণ তার এখানে থেকে কি লাভ? যার জন্য আসলো সে তো অন্য কাউকে বিয়ে করে সুখী হতে চায়। আর এদিকে সন্দেহ হয়ে গেল। তখন আমি তাকে বললাম, এই যে মিস সঞ্জিতা, এখন এখান থেকে যাওয়া যাবে না। আমাদের পরিবারের একটা সম্মান আছে আর নিয়ম আছে। কোনো মেহমান আমাদের বাসা থেকে সন্ধ্যায় বের হতে পারে না। তা আজকে রাতে আপনাকে এখানেই থাকতে হবে, আর সকাল হলে আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন। তখন আর কি সঞ্জিতা যেতে পারলো না, তাকে থাকতে দেওয়া হলো লাবণীর সাথে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, আর সঞ্জিতা লাবণীর সাথে যাওয়ার আগে আমার রুমে আসলো। তখন আমি তাকে বললাম, আরে এত রাতে আমার রুমে? রাফি তুমি বিয়েটা করো না প্লিজ, আমি তো ওকে ভালোবাসি। সেটা এই মুহূর্তে সম্ভব না মিস, কারণ আম্মু কথা দিয়ে ফেলেছে। আর তাছাড়া যখন আমি আপনাকে পাগলের মতো ভালোবেসেছিলাম, কোথায় তখন? তখন তো আমার ভালোবাসার মূল্য দেন নাই। প্লিজ রাফি। আপনার রুমে যান প্লিজ, এখানে থাকলে সমস্যা হবে, আর আমি চাই না কোনো ঝামেলা হোক। তারপর অনেক কষ্ট করে তাকে আমার রুম থেকে পাঠালাম, আর সঞ্জিতা লাবণীর সাথে শুয়ে গেল। লাবণী তো একের পর এক কথা বলেই যাচ্ছে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে কিছু একটা ভাবছে। আর এদিকে আমার চোখ দিয়েও দুফোঁটা চোখের পানি পড়ল, কারণ আমিও তাকে ভালোবাসি। হঠাৎ ফোনটা বাজতে লাগলো, হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার, চিনি না। তখন ফোনটা রিসিভ করলাম, আর হ্যালো বললাম। মেইলি কণ্ঠে আসসালামু আলাইকুম বললাম। আমি উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম, কে? তখন মেয়েটি বলল, আমার নাম সীমা। সীমা? কে সীমা? কোন সীমা? বাড়ি যার সাথে বিয়ে ঠিক তার নামটাই জানেন না? ও আপনি, তাহলে আপনার নাম সীমা? জি, আমার নাম সীমা। আর আমি কিন্তু আপনাকে কল দিয়েছি প্রেম করার জন্য না। আমারও এত সময় নাই আপনার সাথে প্রেম করার। কেন কল দিয়েছেন সেটা বলেন।
আমার সাথে ভাব নিতে আসে। আসলে আপনাকে আমার একটা উপকার করতে হবে। বলেন, দেখি চেষ্টা করব। আমার সাথে আপনার বিয়েটা ভাঙতে হবে। কি বলেন? কিন্তু কেন? আমি একজনকে ভালোবাসি আর তার সাথেই থাকতে চাই। আপনি যদি আমাকে না বিয়ে করতেন তাহলে... থাক থাক, আর বলতে হবে না। আমি বুঝতে পেরেছি বাংলা সিনেমার ডায়লগ। আর সত্যি বলতে আমিও বিয়ে করতে চাচ্ছিলাম না। আর আপনিও যেহেতু রাজি, তাহলে আর কি, বিয়েটা ভেঙে দিচ্ছি। আপনি নিশ্চিত থাকতে পারেন। তারপর কলটা কেটে দিলাম আর খুশিতে প্যান্ট পরে লুঙ্গি ডান্স দিলাম। আর ভাবতে লাগলাম, মিস সঞ্জিতা, এবার বোঝো খেলা কাকে বলে। আমার ভালোবাসা নিয়ে খেলা করা। এবার দেখো রাফি কি জিনিস। কিন্তু এর জন্য আমার লিজা সাহায্য লাগবে। কিন্তু লিজা কি রাজি হবে? যাই হোক, এসব পরে ভাববো। আগে লিজাকে কল দিলাম। প্রথমবার রিসিভ হলো না, পরে আবার দিলাম, পরে রিসিভ হলো। তখন লিজা বলল, সরি, ওয়াশরুমে গিয়েছিলাম। সমস্যা নাই। তা কেমন আছো? আমি তো ভালো আছি। তোমার শরীরে কি অবস্থা? আর এত রাতে কল দিলে যে? কেন, কল দেওয়া যাবে না বুঝি? তাহলে রেখে দাও। আরে না, কখনো এত রাতে কল দাও নেই, তাই জিজ্ঞেস করলাম আর কি। তা কেন কল দিলে? আসলে আমাকে একটু হেল্প করতে হবে। কিরকম হেল্প? অভিনয় করতে হবে। অভিনয়? কিরকম অভিনয়? প্রেমের অভিনয়। আসলে আমি একটা মেয়েকে, তারপর প্রথম থেকে সানজিদার সাথে পরিচয় সবকিছু খুলে বললাম। আর ওই দিনের ঘটনাটাও তাকে বললাম। এসব শুনে লিজা বলল, তাহলে সেদিন তুমি মিথ্যে বলেছিলে? এখন সানজিদা আমার বাসায় চলে এসেছে আর তাকে সাহায্য করার জন্য তোমার হেল্পের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, করব। তা তুমি ঢাকায় কবে আসছো? খুব তাড়াতাড়ি আসি। আচ্ছা তাহলে এখন রেখে দেই, তুমি ঘুমাও। তারপর কলটা কেটে দিলাম আর ভাবতে লাগলাম, মিস সানজিদা এবার বুঝবে কত ধানে কত চাল হয়। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। আর ঘুম থেকে উঠে জানতে পারলাম সানজিদা নাকি চলে গেছে। শুনে মনটা আমার আবার খারাপ হয়ে গেল। তখন আমি ভাবতে লাগলাম, আচ্ছা মেয়েটা যা পাগলি, যদি নিজের কিছু করে ফেলে। তাই আমি রিয়াকে কল দিলাম। রিয়া এই নাম্বার চেনে না। তখন তাকে পরিচয় দিলাম। তখন সে বলল, ভাইয়া, তুমি হঠাৎ করে কিছু না বলে চলে গেলে। আপু তোমার জন্য কত কেঁদেছে তুমি জানো? না মা, তো তোমার কাছ থেকে শুনলাম। আর শোনো, তোমার আপু আমাদের এখান থেকে বের হয়েছে। বাসায় পৌঁছে গেলে আমাকে একটা কল দিও। আর শোনো, আমিও ঢাকায় আসি। আর বাকিটা তোমার আপুর কাছ থেকে শুনতে পারবে। তবে আমাকে কিন্তু তোমার হেল্প করতে হবে। তোমার আপুকে একটা শিক্ষা দেব। আর আমি যে তোমাকে কল দিয়েছি সেটা যাতে তোমার আপু জানতে না পারে। আচ্ছা ভাইয়া, তোমার প্ল্যানটা কি আমাকে খুলে বলবে? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আগে আমি ঢাকায় আসি। একা একা কথা বলতে যাবো কেন? আমার কি কোনো খেতে কাজ নেই নাকি? চেফেন কাপা হয়েছে, টিকিট দেন। তখন সঞ্জিদা ব্যাগ থেকে টিকিট দেখালে। তারপর কন্ট্যাক্টটা চলে গেল। আর সঞ্জিদা তো রাগে আমার কলই ধরছে না। আর তার পাশের সিটে একটা ছেলে বসেছে। সে বারবার সঞ্জিদার দিকে চেপে বসে আর ইচ্ছে করে তার গায়ে পড়ছে। এত সময় সঞ্জিদা কিছু বলেনি, কিন্তু এখন তার রাগের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আর তখনই ঠাস ঠাস করে দুইটা শব্দ হলো। সারা বাসের মানুষ চোখ হয়ে গেল। সঞ্জিদা ওই ছেলেকে শার্টের কলা ধরে দুইটা মারলো, ঠিক কানে নিয়েছে। ভাই রে, সে কি ব্যথা! আমি খেয়েছি তো, তাই আমিও জানি আর কি। এই বেটা লুচ্চা, আমার সাথে লুচ্চামি করতে আসছিস? ওই, আপনি আমাকে মারলেন কেন? দা, তোকে বলছি কেন মারতেছি। তুই জানিস আমি কে? শালা আমি কমিশনার পে। এক্ষুনি আব্বুকে কল দিব, তারপরে বুঝবি আমি কে। যাহা মিশা কথা ভাই, তুই বিশ্বাস করিস না। ওর গোষ্ঠীতেও কেউ পুলিশের চাকরি করে না, আর তো কমিশনার। তখন সানজিদা ফোনটা বের করে একটু ভাব নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো। আর সেটা হচ্ছে তার এক বন্ধু। কল দিতে যাবে তখনই ছেলেটা বলল, আপু মাফ করে দেন, আমি আর এরকম কখনো করব না। আপনি আমার ধর্মের বোন। যা, মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম এরকম করলে বুঝতেই পারছিস। দেখলেন কি ফাফড়টা মারলো? ওকে কি একটা নোবেল দেওয়া যায় না? আর এদিকে আমি কয়েকটা কল দিলাম, কিন্তু রিসিভ করলো না। পরে আমি এবার টেনশনে পড়ে গেলাম। যাই হোক, তারপর আমি একটু দোকানে গেলাম। আগামীকাল চলে যাব। আবার কবে আসি বলা তো যায় না। তাই সজলকে কল দিলাম। সে বেকার মানুষ, তাই চলে আসলো। তারপর চা খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। আর তারপর বাসায় চলে আসলাম। এভাবেই দিন কেটে সন্ধ্যা হয়ে আসলো। তখন আমি রিয়াকে কল দিলাম আর জিজ্ঞেস করলাম, সঞ্জিদা পৌঁছে গেছে নাকি?
জি ভাইয়া, আসলে আমার মনে ছিল না তোমাকে জানাতে, আর ওকে সামলাতেই পারছি না। সেই কখন বাসায় আসবে, এখনো কেঁদেই যাচ্ছে। কাঁদতে দাও, আমি আগামীকাল আসি। পরে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছে সোজা শান্তিদাদের বাসায় গেলাম। গেটের ভিতরে ঢুকে যাব তখনই আঙ্কেলের সাথে দেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল আমাকে দেখে একটু অবাক হলেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার কি অবস্থা? জি আঙ্কেল, ভালো। তোমার সাথে কিছু কথা ছিল। আঙ্কেল মাত্র গ্রাম থেকে আসলাম, ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলবো। আচ্ছা যাও, চাবি রিয়ার কাছে আছে, তার কাছ থেকে নিয়ে নাও। তখন আমি চলে আসলাম আর সোজা রিয়াদের রুমের সামনে গেলাম আর রিয়াকে ডাক দিলাম। আমার ডাক শুনে রিয়া বাইরে আসলো আর বলল, রাফি ভাইয়া তুমি আসছো? চাবিটা দাও। তারপর রিয়া চাবি আনতে গেল আর আমি দাঁড়িয়ে আছি। রিয়া ভিতরে গেল আর চাবিটা নিয়ে আবার আমার কাছে আসলো। চাবিটা নিয়ে আমি বললাম, আচ্ছা আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তখন আমি আমার রুমে চলে আসলাম। রুমটা যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। তখন আমি ব্যাগটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম, কারণ শরীরটা একটু খারাপ লাগতেছে। আর তাছাড়া আমি বাসে উঠলে শরীর খারাপ লাগে। তারপর ফোনটা বের করে আম্মুকে কল দিলাম আর বললাম যে আমি পৌঁছে গেছি। কথা বলে ফোন রেখে দিলাম, কিন্তু সাথে সাথে আবার ফোনটা বাজতে থাকে। সেই মেয়েটা যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তখন আমি কলটা রিসিভ করলাম। মেয়েটা আমাকে সালাম দিল আর ভালো মন্দ জিজ্ঞেস করলো। আমি সেগুলোর উত্তর দিয়ে বললাম, কেন কল দিলেন সেটা বলেন, আমার হাতে সময় নেই। আসলে জরুরি একটু কথা বলতাম, যদি আপনার সময় হয়। জি তাড়াতাড়ি বলুন। আসলে আমি ভুল করেছি বিয়েটা ভেঙে। যার জন্য বিয়েটা ভেঙেছি সে আমার সাথে প্রতারণা করেছে। কিন্তু এখন আমি কি করতে পারি সেটা বলেন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়েটা করতে পারি। যদিও বিয়েটা ভেঙে গেছে, আমরা আমাদের পরিবারকে বলে এটা সমাধান করতে পারি। বাহ, একবার বলেন বিয়ে ভাঙতে, আবার বলেন বিয়ে করতে। এইসব খেলা আমার পছন্দ না। তার চেয়ে বরং অন্য একটা ছেলে দেখে বিয়ে করেন। আর আপনার সম্বন্ধে আম্মুর কাছে যেগুলো বলেছি, যে আপনি রিলেশন করেন ইত্যাদি ইত্যাদি, এখন আম্মু কোনোভাবেই মানবে না। আর তাছাড়া এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছেও নেই। আরে আমি দেখতে ভালো, আপনার পরিবারও আমাকে পছন্দ করেছে। আর বিয়ে তো একদিন করতেই হবে, এখন করলে সমস্যা কোথায়? সমস্যা আছে, তাই তো বললাম আমি খুব টায়ার্ড, আপনি এখন ডাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে একবার দেখা করতে পারবেন? সেটা এখন আর সম্ভব না, কারণ আমি ঢাকা চলে আসছি। ও। তারপর মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিলাম আর আমি ঘুমিয়ে পড়লাম। এখন একটু না ঘুমালে আমি ঠিক থাকতে পারবো না। এভাবে একদম বিকেল পর্যন্ত ঘুমালাম। তারপর উঠে ফ্রেশ হয়ে বাইরে যাবার জন্য বের হলাম, কারণ কিছু কেনাকাটা করতে হবে। তখন রুম থেকে বের হয়ে যখনই রিয়াদের রুমের সামনে গেলাম, আর হঠাৎ সানজিদাও রুম থেকে বের হলো। আমাকে দেখে তার চোখ কপাল উঠে গেল। আমার তো এখন গ্রামে থাকার কথা আর বিয়ে করার কথা। আমাকে দেখে সে কিছু বলতে যাবে, তখন আমি হাঁটতে শুরু করলাম বাইরে যাবার জন্য। কোনো পাত্তাই দিলাম না তাকে। তারপর আমি একটা রিক্সা করে বাজারের দিকে যেতে লাগলাম। ওই দোকানের সামনে যেতেই সুলতান ভাইকে দেখলাম, ওখানে বসে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে থেকে একজন আমাকে দেখে ফেললো আর বলল, সুলতান ভাই, ওই যে রাফি ভাইয়া। তখন সুলতান ভাই আমাকে ডাক দিল, আর তখন তো রিক্সা মামা দিল উড়াল, মানে পালালো। তখন সুলতান ভাই আসলো আর সালাম দিয়ে বলল, ভাই হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলে? এই একটু গ্রামে গিয়েছিলাম। তা আপনারা কেমন আছেন? এই তো, আমরা তো ভালো আছি। তোমার হাতে এগুলো কি হয়েছে? ভাই এসব কিছু না, কয়েকদিন আগে রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। কি, কোন শালার রিক্সাতে বসেছিলে তুমি? আরে ওর কোনো দোষ নেই। এখন আপনার ভয়ে যে রিক্সাওয়ালা মামা পালালো, এখন আমি বাজারে যাব কি করে? ওই তোরা দেখ তো, ওই বেটা আবার কোথায় গেল? তখন দুইটা ছেলে গেল ড্রাইভারকে খুঁজতে। আর তখন সুলতান ভাই বলল, সুমন ভাই তোমাকে নাকি অনেকবার কল দিয়েছে, কিন্তু তোমার নাম্বার নাকি বন্ধ। ও হ্যাঁ, আমার আগের নাম্বারটা তো বন্ধ। আচ্ছা আমি সুমন ভাইয়ের সাথে কথা বলে নিব। তখন তারা রিক্সাওয়ালা মামাকে নিয়ে আসলো। আরে মামা, আপনি ওকে দেখে এভাবে পালালেন কেন? আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাবার কিছুই নেই, এখন চলেন তাড়াতাড়ি। তখন রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে লাগলো। তারপর বাজারে গেলাম, কেনাকাটা শেষ করে আবার চলে আসলাম। এদিকে শান্তিতে তার রুমে গিয়ে ভাবতে থাকে আমার কথা, কারণ আমাকে সে কোনোভাবেই ঢাকায় আশা করে নাই।
কারণ আমার আম্মু বলেছিল আমার বিয়ে ঠিক হয়েছে, এবং এই কথাটা আমিও বলেছি। তবে রাফি বিয়ে না করে ঢাকায় কি করছে? কোনোভাবেই সে হিসাব মিলাতে পারছে না। রহস্য সমাধান করতে গিয়ে সে নিজেই রহস্য জালে আটকে পড়েছেন। আর এদিকে আমি বাসায় এসে এগুলো রেখে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে কাউকে কথা বলতে শুনলাম। তখন আমার আর বসতে বাকি রইল না, এটাকে আপনাদের ধারণাটাই ঠিক, নীলা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তখন আমি গিয়ে একটা কাশি দিয়ে একটা সাইডে দাঁড়ালাম। আমার গলার আওয়াজ শুনে আমার দিকে তাকালো আর বলল, আরে রাফি ভাইয়া যে, কখন আসলে? আরে কথা বলো, তারপর না হয় আমি কথা বলবো। না ভাইয়া, ওই আর কি, কথা বলা শেষ। আরে ধুর, এত তাড়াতাড়ি কথা শেষ হয় নাকি? যাও কথা বলো। মানে জি ভাইয়া, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এটা বলে নীলা চলে গেল। আসলে আমি জানি প্রথম প্রেম, আর এত সহজে কি কথা বলা শেষ হয়? আর আমি এইটুকু বুঝি না তারা কি এমন কথা বলে। আমি তো ভাই 2 কথা বলার পর আর কথাই খুঁজে পাই না, আর তারা 3 থেকে 4 ঘন্টা কি এমন কথা বলে আমি জানি না। মনে হয় জিজ্ঞেস করে কয়টা ভাত খেয়েছি, কিভাবে খেয়েছি, কতগুলো ভাত ছিল, না হলে কি বলে কেউ জানলে একটু আমাকে বলবেন। তারপর নীলা গিয়ে কথা বলতে লাগলো। তার বিয়ে জিজ্ঞেস করলো, কে আছে? তোমাকে বলেছিলাম না একটা ভাইয়ার কথা, ওই যে রাফি ভাইয়া। ও হ্যাঁ, বলেছিলে তো, তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো, তোমাকে তার সাথে দেখা করাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাই, পরে কথা বলবো, দেখি ভাইয়া কি বলে। তখন নীলা কল কেটে দিল আর আমার কাছে আসলো। ভাইয়া কি শুনলাম? হ্যাঁ, তলে তলে এত কিছু, আমরা টেরও পেলাম না। কি শুনলে আর কি বা টের পেলে? ওই যে সানজিদা আপুর আর আপনার ব্যাপারটা। কি এসব তুমিও জানো? জি, শুধু আমি না, আব্বুও জানে। কি আঙ্কেল জেনে গেছে? হায় আল্লাহ, এখন? আরে চিন্তা করো না, আব্বু তোমাকে আগে থেকেই পছন্দ করতো। তা শুনলাম তুমি নাকি বিয়ে করছো, আর এটা শোনার পর থেকে আপুর অবস্থা কিন্তু একদম খারাপ। আমার প্ল্যান তাহলে ঠিক মতে আছে। প্ল্যান মানে? প্ল্যান। প্রমিস করো সানজি থেকে এখন কিছু বলবে না। প্রমিস, এখন বলো ভাইয়া। শোনো তাহলে। তারপর তাকে সবকিছু বললাম আর আমার প্ল্যান সম্বন্ধে বললাম। ওয়াও ভাইয়া, যা হবে না কিন্তু সানজিদা যদি নিজের কিছু করে ফেলে? না, সেরকম কিছু হবে না। আর তোমরা তো আছোই, আর আমি এমন ডোজ দেব যাতে করে আত্মহত্যা করার চেষ্টাও করবে না। ঠিক আছে ভাইয়া, তা তুমি কবে ফ্রি আছো? কেন, বিকেলে ফ্রি থাকবো প্রতিদিন। ওই তুমি বলেছিলে না আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে, তার সাথে দেখা করাবো একদিন বিকেলে। আচ্ছা এখন আমি যাই। ওকে যাও। তারপর নীলা চলে গেল আর আমিও নিচে চলে আসলাম। আর তখন মনে হলো আঙ্কেল তো বলেছিল তার সাথে দেখা করতে। আচ্ছা এখন না হয় রান্না করি, পরে যাব আঙ্কেলের কাছে। তারপর রান্না করতে লাগলাম। একটু পর ফোনটা বাজতে লাগলো। হাতে নিয়ে দেখি লিজা কল দিয়েছে। কেমন আছো? আসবো। তারপর কিছু কথা বলে কলটা কেটে দিলাম আর আমার রান্নার কাজে মনোযোগ দিলাম। এভাবে রান্না শেষ হলো। তারপর খাবার খেতে গেলাম। খাবার খেয়ে ভাবলাম এখন গিয়ে আঙ্কেলের সাথে কথা বলে আসি। যেই বাবা সেই কাজ। গেলাম আঙ্কেলের রুমে, আর রুমে গিয়ে জানতে পারলাম আঙ্কেল বাসায় নেই, বাইরে কোথাও আছে। তখন আমি রিয়াকে বললাম আঙ্কেল আসলে আমাকে একটা কল দিবে, কেমন? আমি ছাদে আছি। এটা বলে আমি ছাদে চলে আসলাম। তখন আমার মনে পড়লো সুলতান ভাইয়ের কথা। সে তো বলেছিল সুমন ভাইয়ের সাথে যাতে কথা বলি, তাই ফোনটা বের করে সুমন ভাইকে কল দেই। একটু পর রিসিভ হয় আর বলে, আরে ছোট ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো। তা ওই এলাকায় থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, এমনিতে তো সব ঠিক আছে। তা কি করছেন? তারপর তার সাথে আরো কিছু সময় কথা বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু রিয়া তো এখনো কল দিচ্ছে না, হয়তো আঙ্কেল এখনো আসেই নাই। তখন আমি একটা গান শুনতে লাগলাম আর রিয়ার ফোনের অপেক্ষা করতে লাগলাম। একটু পর রিয়া কল দিল আর আমিও নিচে আসলাম আর সোজা আঙ্কেলের রুমে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? বাবা আমি ভালো আছি। তা তোমার শরীরটা ঠিক আছে তো? জি আঙ্কেল, এখন আমি ঠিক আছি। তা আঙ্কেল কি যেন বলবেন বলেছিলেন? আসলে কিছু কথা ছিল যেগুলো জানা বা বলা আমার খুব দরকার। জি আঙ্কেল বলুন। প্রথমে আমি ক্ষমা চাচ্ছি, সানজিদা তোমার সাথে যা করেছে তার জন্য আমি লজ্জিত। আরে আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আমরা ছোট মানুষ, ভুল করতেই পারি, আবার সব ঠিকও হয়ে যাবে, এইসব বলবেন না।
শুনলাম তুমি বিয়ে করছো। আসলে আমি কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি, আমার মেয়েটা এখন কেমন যেন পাগল পাগল হয়ে যাচ্ছে। হয়তো মেয়েটা সত্যি তোমাকে পছন্দ করে। আর বলি বা কি লাভ, তোমার তো বিয়ে ঠিক। একটু হাসি দিয়ে, আঙ্কেল আমাকে আপনি এই চিনলেন? বিয়ে করলে তো আমি আপনার মেয়েকেই করব। মানে কি তোমার বিয়ে ঠিক, আবার বিয়ে করলে নাকি আমার মেয়ে কি করবে বুঝলাম না। আসলে আঙ্কেল আমার কোনো বিয়েটি ঠিক হয় নাই, তবে আম্মু মেয়ে দেখেছিল, কিন্তু আমি সঞ্জিতাকে বলেছি যে আমার বিয়ে ঠিক। কি তাহলে এখন গিয়ে আমি আমার মেয়েকে বলে আসি যে বিয়েটা তোমার সাথেই হচ্ছে। আরে না আঙ্কেল, এইসব বলবেন না, তাহলে আমার প্ল্যান ভেস্তে যাবে। প্ল্যান মানে? প্ল্যান। আপনার মেয়েকে সাহায্য করার জন্য একটা প্ল্যান করেছি, আর এই প্ল্যানে আমাকে সাহায্য করবে আমার এক ফ্রেন্ড, আর সাথে আপনার 2 ছোট মেয়ের সাথে আপনিও। আমাকেও এসবে টানছো, তবে আমার যেন কেমন ভয় করছে যদি আমার মেয়ের কিছু হয়ে যায়। আরে সেটা নিয়ে আপনি টেনশন নেবেন না, আমি দেখবো সেটা।